আমরা ইয়ে করি, আমি কি স্ক্রিন শেয়ারটা দিয়ে দিই না? স্ক্রিন শেয়ার দেই কিনা ৫-এই দেই, অসুবিধা নেই। বাড়তেছে তো আছে বাড়ুক। আচ্ছা তোমাদের আমি জাস্ট একটু বলি, সবাই আসলেই তোমাদের তো গত ক্লাস টেস্টে একটা প্রশ্ন আসলে অনেক সময় হয় কি আমি তো আনসার গুলো দেই, অনেক সময় খেয়ালও করি না, তাড়াহুড়োর মধ্যে করি। একটা আনসার ভুল ছিল। যখন আমি মাস্টার ফাইলটা ঠিক করে দিছি, মাস্টার ফাইলটা ঠিক করলে আমার মনে হয় যে তোমাদের সব ফাইল অটোমেটিক্যালি মার্কিং গ্রেডিং ঠিক হয়ে যাবে। আর ওখানে পরমিতারটা আমি দেখবো খালি ও মানে পারা নাই টাইমটা আমি এবার যেসা এবার নতুন সিস্টেম করব আমার পরীক্ষা, সেটা হচ্ছে যে আমি ক্লাসের শুরুতেই পরীক্ষাটা দিয়ে দিব, কিন্তু টাইমটা আমি সেট করে দিব। টাইমটা সেট করাতে তুমি ওই টাইমের আগে ওটা ঢুকতে পারবা না। ওই টাইম হলে তুমি ঢুকতে পারবা ওখানে। ঢুকে গেলে তখন তুমি পরীক্ষা দিতে পারবা আরকি। তো আমি ধরো ক্লাসের শেষের দিকে ৫ মিনিট বা ১০ মিনিট সেট করে দিব। তুমি ওখানে ঢুকতে পারবা। কিন্তু তুমি আমার ক্লাস লেকচার চলতে থাকলেও তুমি টাইমে ক্লাসে ঢুকে যাবা। ঢুকে গিয়ে তুমি তোমার পরীক্ষা দিয়ে বের হয়ে যাবে। এই তো সুতরাং ইট শুড ওয়ার্ক। শুড বি পারফেক্টলি অলরাইট। তো ও এই আরকি। আমার মনে হয় আর কোন সমস্যা হবে না। কারণ আমার মোটামুটি ভাবে এখন আয়ত্ত হয়ে গেছে। সমস্যাগুলো কি, কি ছিল না ছিল আমি বুঝে গেছি। যদিও আমার একটু সময় লাগছে। কিন্তু আর তোমাদের যে ২-১ টা ১ম ক্লাস টেস্টেও একটা প্রশ্ন বোধহয় উত্তরটা ভুল ছিল। ওটা আমি মাস্টার ফাইলে ঠিক করে দিছি। So that should correct all the responses. আর তোমার গত পরীক্ষাতেও একটা কোয়েশ্চেন ভুল ছিল, না আনসার ভুল ছিল আরকি। তো ওই আনসারটাও আমি মাস্টার ফাইলে ঠিক করে দিচ্ছি। সুতরাং দ্যাট শুড আপডেট। এটা ঠিক করে দিই, অটোমেটিক্যালি তোমার আনসার ঠিক হয়ে যাবে। মানে গ্রেডিং সব ঠিক চলে আসবে। সুতরাং এখানে আর সমস্যা হবে না। তো এই গেল। আর আমি যেটা আবার বলব, আমি একটা ক্লাস টেস্ট নিতে চাই। আজকের যে লেকচার নোট এটা হচ্ছে দ্য রোল অফ ইঞ্জিনিয়ার্স ইন প্রজেক্ট ডেভেলপমেন্ট। তো প্রজেক্ট করার ব্যাপারে ইঞ্জিনিয়ারদের রোল ঠিক প্রাইম বলা যায় না। ইঞ্জিনিয়ার রোল ডেফিনেটলি ওয়ান অফ দ্য মেজর, কিন্তু তার দুজন আছে আসলে ইন্টারন্যাশনালি, পার্টিকুলারলি ইন দ্য ইউনাইটেড স্টেটস। অ্যাকচুয়ালি সিভিল ইঞ্জিনিয়ারিং প্রজেক্টের মেইন প্রাইম পার্সন বা ফোকাল পয়েন্ট কে থাকে এটা আমরা আজকে দেখব। আমরা ভাবি ইঞ্জিনিয়ার আসলে থাকে না। তবে ডিপেন্ড আপন দ্য টাইপ অফ দ্য প্রজেক্ট। বিল্ডিং প্রজেক্টে ইঞ্জিনিয়ার কখনোই ফোকাল পয়েন্ট থাকে না। এটা একটু মনে রাখতে হবে। বিল্ডিং প্রজেক্টে আর্কিটেক্ট ইজ দ্য ফোকাল পয়েন্ট জেনারেলি। আর বিল্ডিং প্রজেক্ট ছাড়াও তো ধরো পদ্মা ব্রিজ, রেলওয়ে লিঙ্ক প্রজেক্টস, পদ্মা ব্রিজ প্রজেক্ট, ব্রিজ, রেলওয়েজ, রোডস, বা একটা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স, এগুলোতে সাধারণত ইঞ্জিনিয়াররাই থাকে। কিন্তু বিল্ডিং এ বা পার্ক এগুলোতে থাকে সাধারণত ফোকাল পয়েন্ট বা মেইন পার্সন জেনারেলি অ্যান আর্কিটেক্ট। তো এই আচ্ছা, এখন আমাদের 11টা ৫ বেজে গেছে। আমি শেয়ার স্ক্রিন দিচ্ছি। আমরা নেক্সট ক্লাসে আমি তাহলে একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দেই। আমরা আমি এটা পোস্টও দিয়ে দিব। আগামী রোববার আমাদের ক্লাসের শেষে ঠিক আগের মতো একটা মাল্টিপল চয়েস কোয়েশ্চেন কুইজ হবে। আমি অ্যাকচুয়ালি এভরি সপ্তাহে না হলেও ১ সপ্তাহে অলমোস্ট এভরি সপ্তাহে একটা করে কুইজ নিতে চাই। তাহলে আমাদের একটু বেশি কুইজ হবে। ২-১ টা কুইজ একটু মেস আপ হইছে। এই মেস আপটা ইনশাআল্লাহ হবে না। কারণ আমার মোটামুটি আইডিয়া হয়ে গেছে। আমি যেটা দিব, আমার কুইজটা শুরু হবে 11টা ৪০ এ। আমি 11টা ৫০ পর্যন্ত টাইম দিব। ১০ মিনিটও যদি ১০ মিনিট লাগবে না। অ্যাকচুয়ালি লাগবে ৩-৪ মিনিট। কিন্তু জাস্ট বিকজ অফ ইলেকট্রনিক ইস্যুস এই সেই, এবং আমি চাই যে তোমার ডাবল ক্লিক, যেরকম পরমিতা ডাবল ক্লিক করেছিল, ডাবল ক্লিক করাতে অলরেডি ইট টুক ইট অ্যাজ সাবমিশন, এরকম ঝামেলা হইতে হবে। সো আমি এটা চ্যাটে দিয়ে দিব প্রথমেই, ক্লাসের শুরুতেই আমি লিঙ্কটা দিয়ে দিব। 11টার সময় লিঙ্ক দিয়ে দিব। বাট ইউ উইল নট বি এবল টু এন্টার বিফোর 11:40। আমি ওটা তার আগেই দিয়ে দিব টিমসে, ক্লাস শুরু হওয়ার আগে। আর জুম লিঙ্কে আমি দিব 11টায়। ইমেইলে আর দিব না। জুম লিঙ্কে থাকবে, টিমসে থাকবে। তো আহ, তোমরা 11টা ৪০ এর আগে এটাতে এন্টার করতে পারবা না। 11টা ৪০ এন্টার করে তুমি পরীক্ষা দিয়ে আগের মতো গ্রেড পেয়ে যাবে অটোমেটিক্যালি, অ্যান্ড মার্কসে চলে আসবে, এবং এবার ইনশাল্লাহ কোনো সমস্যা হওয়ার কথা না। আর তোমাদের আগে যেটা বললাম, আগেও বলছি, আরেকবার বলে দিই যে তোমাদের আগের যে একটা প্রশ্ন ভুল ছিল, ফার্স্ট কুইজে ছিল একটা ভুল প্রশ্ন, গত কুইজেও একটা মানে ভুল না, প্রশ্ন ঠিক ছিল, উত্তরটা ভুল ছিল আর কি। মানে সময় সি দিয়ে এরকম উল্টা পাল্টা যায় আমার। তো যাই হোক, ওই ২টা প্রশ্নেরই আমি যেটা মাস্টার ফাইল, ওটাতে আনসারটা কারেক্ট করে দিচ্ছি। সুতরাং যেহেতু মাস্টার ফাইলের সাথে তোমাদের আনসার ফাইল ইজ লিঙ্ক,
ইট শুড অটোমেটিক্যালি আপডেট, যেটা ভুল আনসারটা কারেক্ট করে নিয়ে অটোমেটিক্যালি গ্রেড ঠিক করে দিবে বলে আমার বিশ্বাস, বাট স্টিল আই চেক ইট। আর নতুন যেটা বললাম, আমি জুম লিংকে ক্লাসের প্রথমেই দিয়ে দিব তোমাদেরকে ক্লাস টেস্টটা, কিন্তু তুমি ঢুকতে পারবা না, যেটা গত ইয়েতে দেখছো পরমিতা ঢুকতে পারে নাই। হ্যাঁ, প্রমিতা বোধহয়, সরি পরমিতা না, প্রমিতা, ও ঢুকতে পারে নাই, কারণ তোমার ওই টাইমের আগে তুমি ঢুকতে পারবা না, আর টাইম শেষ হয়ে গেলে তুমি আর সাবমিট করতে পারবা না। সুতরাং ইউ শুড ওয়ার্ক উইদিন দ্যাট টাইম। হ্যাঁ, তো যাই হোক, ওটা আমি আবার ক্লাস টেস্ট যখন হবে, তাহলে আগামী রোববার আমাদের লেকচার, যেটা প্রফেশনাল প্র্যাকটিসের, এটা হচ্ছে ইঞ্জিনিয়ার্স রোল ইন প্রজেক্ট ডেভেলপমেন্ট, এটা হচ্ছে আজকেরটা। আর তার আগে ছিল প্রফেশনাল এনগেজমেন্ট। এই লেকচারের পাওয়ার পয়েন্টটা আমি আপলোড করে দিচ্ছি মাইক্রোসফট টিমসে, তোমরা ওখান থেকে ডাউনলোড করে নিবা। এই লেকচারের উপরে আগামী রোববার 11:40 কুইজ শুরু হবে, 11টায় আমি কুইজ দিয়ে দিব মাইক্রোসফট টিমসে, তার আগেই কুইজটা দিয়ে দিব, কিন্তু টাইম বার করা থাকবে ভিতরে অটোমেটিক্যালি। তুমি 11:40 আগে লেকচার শুরু করতে পারবা না, এবং 11:50 পরে আর কুইজ জমাও দিতে পারবা না। সুতরাং এটা খেয়াল রাখবে। তাহলে আমি এখন শেয়ার স্ক্রিনে যাই এবং আজকের লেকচার শুরু করি। হ্যাঁ, স্যার আমাদের তো স্যার টিম ক্রিকেটের এই কোর্সটা স্যার কয়টা সিটি হবে টোটাল? হ্যাঁ, সিটি আমি দেখি চলতে থাকুক, তারপরে তো বেস্ট অফ সামথিং করে দিব, সমস্যা নাই। সবচেয়ে ভালো কয়টা নিব, আমি আরো 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 চাচ্ছি যে আরো দুইটা, বা যেহেতু একটু মেস আপ হয়েছে একটাতে, আমি আরো দুইটা মানে আগামীটা তারপরে আর একটা মিনিমাম নিতে চাচ্ছি। আর যদি মানে দুইটা নিব, তিনটা মোস্ট লাইকলি নিব না, কিন্তু আগামী রোববারে একটা নিব, তারপরে যে কোনো একটা সময় আর একটা নিব। আমি লেকচার নোট যতই আগাবে ততই বলে দিব তোমাদেরকে। তো এখন আমি যাই আজকের লেকচারে। এটা, আচ্ছা আমি এখান থেকেই শুরু করি, তারপরে আমি ইয়েতে যাবো, কারণ না আমি যেতে পারবো না, আমার দেরি হবে। এখানে দেখো আমাদের চ্যাপ্টার 4 ছিল প্রফেশনাল এনগেজমেন্ট। এই একটা পাওয়ার পয়েন্টে দুইটা লেকচারই আছে। আর এই বইটার, যেটা হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং হ্যান্ডবুক অফ প্রফেশনাল প্র্যাকটিস, এসসি, এটাতে ইঞ্জিনিয়ার্স রোল ইন প্রজেক্ট ডেভেলপমেন্ট, এটা ছিল তোমার চ্যাপ্টার 5। তো আজকে আমি এই গত ক্লাসে আমরা চ্যাপ্টার 4 শেষ করে ফেলছি। তো চ্যাপ্টার 5 এর মানে ইঞ্জিনিয়ার্স রোল, এটা আমার বোধহয় 14 বা 15 থেকে শুরু। তো আমি স্লাইড থেকে, আমি যেহেতু আগেটা শেষ করে ফেলছি, আমি, হ্যাঁ এটা এটা এই যে প্রফেশনাল শেষ, এখানে এটা থেকে শুরু করি। তো প্রজেক্ট ডেভেলপমেন্ট, এটা যখন প্রজেক্ট হয়, স্যার এইটার উপরে কি আমাদের নেক্সট সানডে টেস্ট হবে? হ্যাঁ বলো, তুই বলো। এই স্লাইডটার উপরে আমাদের নেক্সট সানডে টেস্ট হবে? এই পুরো এই স্লাইডটা না, এই পুরো, হ্যাঁ এই পুরো পাওয়ার পয়েন্ট, যেটা হচ্ছে প্রফেশনাল এনগেজমেন্ট and the role of engineers in project development, এই প্রজেক্ট ডেভেলপমেন্ট আর প্রফেশনাল এনগেজমেন্ট, এই দুটোর উপরেই মানে এই পুরো যে ইয়েটা, এই পুরো যে পাওয়ার পয়েন্ট, হ্যাঁ যেটা আমি আবার আগে তাহলে চলে যাই, তোমার যদি বুঝতে অসুবিধা হয়। এই পাওয়ার পয়েন্টটা, হ্যাঁ, যেখানে চ্যাপ্টার 4 প্রফেশনাল এনগেজমেন্ট এন্ড চ্যাপ্টার 5 দ্য ইঞ্জিনিয়ার্স রোল ইন প্রজেক্ট ডেভেলপমেন্ট, এই দুইটা চ্যাপ্টারের উপরে এই দুইটা লেকচার ছিল। এই দুইটা লেকচারের উপরে তোমাদের আগামী কুইজ হবে, এবং সেই কুইজের ঠিক এই এখনকার মতোই। আমরা গত ক্লাসে এই প্রফেশনাল এনগেজমেন্ট শেষ করছিলাম, আজকে আমি শুরু করছি চ্যাপ্টার 5 ওই বইটার, দ্য ইঞ্জিনিয়ার্স রোল ইন প্রজেক্ট ডেভেলপমেন্ট, এবং প্রজেক্ট ডেভেলপমেন্ট দিয়ে শুরু করছি। হোয়াট ইজ প্রজেক্ট ডেভেলপমেন্ট? স্যার আমাদের এখান থেকে বেস্ট কয়টা কাউন্ট হবে? সেটা আমি দেখে নিই, আমাদের বইয়ে লেখা আছে তো বেস্ট অফ কয়টা, আমি বইটা দেখে নেই, আর তারপরে মানে হয়তো একটা বা দুইটা, বা যদি 5টা নেই হয়তো বেস্ট অফ 3। কিন্তু বইটাতে যে মিনিমামটা বলা আছে ওই মিনিমামটা নিবই আর কি। তার থেকে আরো বেশিও নিতে পারি, বেস্ট অফ 4 নিতে পারি, বেস্ট অফ যেটা মিনিমাম বেস্ট অফ নিতে বলো ওটা নিব, মানে স্যার সবচেয়ে। হ্যাঁ বলো। স্যার আমাদের তো এই কোর্সটা স্যার আপনি এবং ইশতিয়াক স্যার দুজনেই দিচ্ছেন। তো টিম ক্রিয়েটিভ কোর্সে তো 4টা সিটি থাকার কথা ছিল, কি বেস্ট 3 কাউন্ট হ্যাঁ, করা? আমাদের যেহেতু না, এখানে আমাদের যেহেতু একটু তোমার যেহেতু একটু মেস আপ হয়েছে, বিকজ ন্যাচারালি জুম টুম এগুলো টিম টিম তো আমাদের নতুন আমি করতেছি, কিছুটা মেস আপ হয়ে গেছিল, এই জন্য আমি আরো দুইটা নিচ্ছি আর কি, নাহলে আমি আর নিতাম না। হ্যাঁ, কিন্তু যেহেতু মেস আপ হয়েছে, মেস আপ হলে তো ওগুলো তো প্রপার অ্যাকিউরেট রিফ্লেকশন হয় না। হ্যাঁ, কেউ অনেকের যেটা ছিল প্রথমে ভুল করে আমি সবাইকে ঢুকতে দিচ্ছিলাম, সেটাতে দেখা গেছে যে মানে কারণ রোল নাম্বারই আসেনি, ওটা তো গ্রেড করা যাবে না। সবারই আমি মার্কশিট পাইছি, 264টা রেসপন্স আসছে, ছাত্র তো 204 জন, 264 রেসপন্স আসলো কি হবে? তো ডাবল রেসপন্স তো নট, কিন্তু তখন আসছে কারণ ওই এনিবডি ক্যান ইয়ে হলে মাল্টিপল ইয়ে দেওয়া যায়।
আর গত ক্লাসেও একটা মানে ভুল থাকার কোনো সমস্যা না, মাস্টার ফাইলটা ঠিক করে দিলেই হয়ে যায়, দু একটা প্রশ্ন ভুল থাকা। কিন্তু গত ক্লাসের সমস্যাটা ছিল যে দুই একজন তোমার ওই যে মানে আমি যদি টাইম বার করে দিছিলাম, কিন্তু টাইম বার করে দিলে আসলে প্রথমেই দিয়ে দেওয়া যায়, কারণ তুমি এন্টার করতে পারবে না। ওটা আমি ভুল করছিলাম, আমি প্রথমেই দিয়ে দিলে তারপর অটোমেটিক্যালি সবাই ওই টাইমে ক্লাস বন্ধ করে ওখানে চলে যাওয়া। তো ওটা আর আর একটা মেয়ে বোধহয় ওই যে ডাবল ক্লিক করছিল, এটা তোমাদের সাবধান থাকতে হবে, ওই জন্য আমি পরে এটাকে ওপেন করে দিয়েছিলাম। ওপেন করাতে আরো দুই একজন ডাবল উত্তরও দিয়েছো, বাট এটা গত কটা অতটা হয়তো বিগ বিগ ডিল না, ওইটা আমি ধরবো হয়তো বেস্ট আমি ধরো যদি বেস্ট অফ টু বা নেই তাহলে তিনটা বা চারটার মধ্যে ধরে নিবো আর কি। স্যার বলো। স্যার অনেক সময় স্যার নেটের তোমাদের তো সমস্যা যেহেতু আমি বেস্ট স্যার। অফ নিচ্ছি, তোমাদের তো কোনো অসুবিধা হচ্ছে না। যারা আহ, আগে ভালো করছো মনে করছো তারা ভালোটা পাচ্ছ, যারা খারাপ করছো মনে করতেছো তাদের ভালো সুযোগ হওয়ার ভালো করার সুযোগ থাকতেছে। সমস্যাটা কোথায়? স্যার আমি বলতেছিলাম স্যার 10 মিনিটের পরীক্ষাটা স্যার 12 মিনিট যদি করা যেত স্যার, অনেক সময় না না, ইন্টারনেটে স্যার। এটাতে 5 মিনিটের বেশি লাগেই না। আমি তোমাকে জাস্ট যেহেতু 11টা 40 আমি এখন যেটা করব, আমি তো আগে থেকেই দিয়ে দিব, কিন্তু 11টা 40 আগে তুমি খুলতে পারবো না, এবং 11টা 50 পর্যন্ত সময় দিব। ওই সময়টা হয়তো একটু বাড়াই দিতে পারি, আমি 11টা 55 হবে, 11টা তুমি যদি বলার 2 মিনিট বাড়াই দিলাম জাস্ট। জি স্যার, তাহলে 2 মিনিট। সাবমিট, এটা তো আসলে সাবমিট ক্লিক করলেই চলে যাওয়ার কথা, তোমার তো আর কিছুই করার কথা না। তোমার জাস্ট এটা কোয়েশ্চেনটা খুললা, তারপরে জাস্ট তোমার তো আর কিছু করার দরকার নেই, জাস্ট সাবমিট। তুমি তো কোনো স্ক্যান করছো না, কিছু করছো না, আই ডোন্ট থিংক ইট শুড টেক টাইম, বাট ঠিক আছে, আইল গিভ 12 মিনিট। ওকে, এখন আমি এটাতে চলে যাই, হ্যাঁ, আমার আজকের লেকচারে। সো আইল গিভ 12 মিনিটস, নট আ প্রবলেম। আচ্ছা, যখন একটা প্রজেক্ট হয়, প্রজেক্টে কারা কারা থাকে? সহজ কথা, যে প্রজেক্টটা করাবে, ওনার্স, বেসিক্যালি ওনারকে যে পয়সা দিবে, জমি যার, হ্যাঁ, ডেভেলপার যে প্রজেক্টটাকে ডেভেলপ করবে, ডেভেলপার আমরা যেমন ডেভেলপার বলি, বিল্ডিং আমি আমার জমি, কিন্তু ডেভেলপারের টাকা, ডেভেলপার টাকা দেয় আমার জমিতে বিল্ডিং করে। সো এখানে কাইন্ড অফ বেসিক্যালি আমাদের দেশে অনেক সময় ডেভেলপার তা করে না, ডেভেলপার কাজটা করে, আমি তাকে ফি দেই। সো এটা হইতে পারে গভর্নমেন্ট এজেন্সি। গভর্নমেন্ট এজেন্সি আমি যদি ব্যক্তিগতভাবে ডেভেলপ করি, আমার অনেক ধরনের পারমিশন নিতে হয়, ওয়াসা, ইলেকট্রিসিটি, এই সেই, হ্যাঁ, তারপরে তোমার হাউজিং এন্ড সেটেলমেন্ট, রাজু, ইত্যাদি ইত্যাদি, মিউনিসিপাল কর্পোরেশন, বহু জায়গায় বহু ধরনের পারমিশন, এই সেই অনেক কিছুর ব্যাপার স্যাপার থাকে। এটা ওয়ার্ল্ড ওয়াইড, সুতরাং এটা থাকবে। গভর্নমেন্ট এজেন্সি অলওয়েজ ইনভলভ ইন আ প্রজেক্ট। ইঞ্জিনিয়ার এন্ড আর্কিটেক্ট, বেসিক্যালি আর্কিটেক্টটা বিল্ডিংটা ডিজাইন করে, কিভাবে পুরো বিল্ডিংটা হবে সেটা ডিসাইড করে। ওয়ান্স দ্য হোল পিকচার, আর্কিটেক্ট আসলে ক্লায়েন্টের সাথে কথা বলে, তার মেইন কাজ হচ্ছে ক্লায়েন্টের সাথে কথা বলে, এবং পুরো বিশেষ করে বিল্ডিং প্রজেক্টে, যেটা বললাম রোডস ব্রিজেস অতটা হয় না, রোডস তো হয় না, ব্রিজেসও হয় না, এগুলো মেনলি ড্যামস, এমব্যাঙ্কমেন্ট, ডাইকস, ক্যানালস, ইরিগেশন প্রজেক্টস, এগুলো সাধারণত আর্কিটেক্টদের রোল ইজ ইজ ভেরি, একেবারে নাই তা না, ইটস নট মেজর, কিন্তু বিল্ডিং প্রজেক্টে আর্কিটেক্ট কিন্তু মেইন। সে বিল্ডিং এর পুরো ভিজুয়ালাইজ করে, কোথায় কি হবে না হবে, তার অ্যাস্থেটিক দেখতে কেমন হবে, তার ফাংশনালিটি কেমন হবে, আলো বাতাস, কোন রুম কোথায় হবে, কোথায় লিফট হবে, এগুলো সব কিন্তু ডিসাইড করে আর্কিটেক্ট, এগুলো ইঞ্জিনিয়ার ডিসাইড করে না। তবে আর্কিটেক্ট ইঞ্জিনিয়ারের সাথে কনসাল্ট করে, ওনারদের সাথে কনসাল্ট করে, এখন অটোক্যাডে নানা ধরনের 3D ভিউ দেখায়, ভিতর দিকে রুমের ভিতর দিয়ে যাচ্ছ, কি হচ্ছে না হচ্ছে সব দেখতে পাচ্ছ। সো ইউ হ্যাভ মাচ গ্রেটার ফিল। এগুলোর সুবিধা হচ্ছে কি, প্রজেক্টটা হয়ে গেল, বানানো হয়ে গেল, না আমি তো এটা ভাবি না এরকম ভাবে, ড্রয়িং দেখে তো এরকম বুঝি নাই, এসে অনেক কিছু তুমি বলতো, এখন এগুলো বলতে হয় না, কারণ তোমাকে পুরো 3D তে দেখাচ্ছে, নানাভাবে ঘুরায় ঘুরে দেখাচ্ছে। এমনকি তুমি এখন যেটা হবে যে 3D তোমার ভার্চুয়াল রিয়ালিটিতে তোমার মনে হবে অ্যাকচুয়ালি তুমি এই রুমটাতে আসো, এবং রুমটা তুমি এটা হয়ে যাবে অ্যাকচুয়ালি। তো তুমি ঠিক অরিজিনাল রুমে থাকলে তুমি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে যে ফিল করতে সেটাই ফিল করবা। সো নাও ইউ সি ইউ ডু ইট ইন ভার্চুয়াল রিয়ালিটি, তাতেও একটা খরচ আছে, হয়তো 10 লাখ, একটা প্রজেক্টের খরচ হয়তো 200-300 কোটি টাকা, তোমার খরচ হলো 20-30-50 লাখ টাকা, কিন্তু তুমি আগেই জিনিসটাকে প্রপারলি করলা, যেটা একবার টাকাটা খরচ করে ফেললে ওটা ভেঙে চুরে ঠিক করা সম্ভব না, সেটা তুমি এখন সফটওয়্যারের মাধ্যমে at the best possible ইয়েতে করে তুমি, তাহলে তোমার 300 কোটি টাকা তুমি বহু বছর ধরে এটা থাকবে, 100 বছর, 50 বছর, you get satisfaction out of that. আদার ডিজাইনার্স কারা থাকে? ইঞ্জিনিয়ার, কি স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার থাকে, জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ার থাকে, এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ার, ওয়াটার রিসোর্সেস, প্লাম্বিং, এই সেই, এগুলো তো সিভিল ইঞ্জিনিয়ারিং সাইডে। আর্কিটেক্ট গুলো করার পরে এটা বিল্ডিং কে দাঁড়া করে রাখতে হবে, কিভাবে দাঁড়া করতে হবে, ফাউন্ডেশন কি হবে না হবে, সয়েল ইনভেস্টিগেশন, এনভায়রনমেন্টাল ইস্যুস আছে কিনা, কোন ধরনের এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট, ওয়েস্ট ট্রিটমেন্ট, ইত্যাদি ইত্যাদি, এগুলো তো নানা ধরনের ইঞ্জিনিয়াররা কাজ করে, এবং বহু ড্রয়িংস তৈরি। মেইনলি রিমেম্বার,
যতই তুমি ক্যালকুলেশন করো না, আলটিমেটলি ইটস সেট অফ ড্রয়িং। যে ড্রয়িং দেখে এবং স্পেসিফিকেশন, এবং যে স্পেসিফিকেশন দেখে কন্ট্রাক্টরকে এটা এত ডিটেইলে থাকতে হবে যে অ্যাজ ইফ দ্য ড্রয়িং ইজ দ্য কনস্ট্রাকশন। এবং এই জন্য ড্রয়িং বোঝাটা, যদি আমি নিজেও কিন্তু ড্রয়িং করে ভালো বুঝতে পারতাম, ড্রয়িং না বুঝলে কিন্তু ইঞ্জিনিয়ার খুব কঠিন। ড্রয়িং নিজে না করলেও বুঝতে হবে এবং অন্যকে দিয়ে করাইতে হবে, এবং যে ড্রয়িং আমাকে দেওয়া হবে এটা বুঝতে হবে। তুমি চিন্তা করো আমাদের দেশের অশিক্ষিত নিরক্ষর কন্ট্রাক্টররা কত ব্রিলিয়েন্ট, যে তারা কিন্তু তোমার ড্রয়িং এর ডিটেইল বুঝে নিয়ে, তুমি যেগুলো উল্টা পাল্টা সেটাও ঠিক করে নিয়ে বিল্ডিংটা করে ফেলো। অনেক সময় তারা ভুলও করে, কিন্তু বহু কন্ট্রাক্টরই যে কিছুই জানা না, নিরক্ষর, পাওয়ার মতো লিখতে পড়তে জানা না, সে কিন্তু কারেক্টলি ড্রয়িং ইন্টারপ্রেট করে এবং কারেক্টলি কাজটা তুলে ফেলে। অনেক সময় ইঞ্জিনিয়ার বোঝে না, বহু সময় ইঞ্জিনিয়ার বোঝে না, কিন্তু কন্ট্রাক্টর বা বিল্ডার কিন্তু বুঝে যায়। তো দ্যাটস সামথিং তোমাদের কিন্তু প্রচুর সময় দেওয়া উচিত ইফ ইউ ওয়ান্ট টু বি গুড ইঞ্জিনিয়ার্স। ড্রয়িং করতে পারো কি না পারো নট আ বিগ ডিল, পারলে ভালো, বিগ ডিল বলবো না, ভালো, কিন্তু ড্রয়িং ভালো মতো বুঝতে হবে। ইউ হ্যাভ টু ভিজুয়ালাইজ দ্য হোল থ্রি ডিমেনশনাল স্ট্রাকচার, এন্ড এটা তোমাকে যারা পারো না তাদের চেষ্টা করতে হবে, বারবার চেষ্টা করতে হবে, সিগনিফিকেন্টলি ইমপ্রুভ। আমার নিজেরই ইমপ্রুভ করছে, আদার ডিজাইনার্স। একটা বিল্ডিং প্রজেক্ট যদি ধরো, তাহলে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার থাকবে, প্লাম্বিং ইঞ্জিনিয়ার থাকবে, এইচভ্যাক বলে, হিটিং, ভেন্টিলেশন, এয়ার কন্ডিশনিং, হ্যাঁ, বা বিদেশে হলে হিটিং থাকে, ভেন্টিলেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। ভালো বাতাস কিভাবে যাবে না যাবে, অক্সিজেন পার্সেন্টেজ কত হবে, হিউমিডিটি কত হবে, এভরিথিং মাস্ট বি কন্ট্রোল। হ্যাঁ, নাহলে তুমি তখন বুঝবা না, যখনই বিল্ডিং এ লোক, শপিং মল লোকগুলো না গরম লাগতেছে, না ঝাপসা লাগতেছে, হাফ অফ লাগতেছে, ওটা কিন্তু তখন বাস্তবে বোঝা যাবে। ইটস ভেরি ইম্পর্টেন্ট অলসো। এবং এয়ার কন্ডিশনিং ঠিকঠাক না থাকলে কেউ শপিং মলে ঢুকবে না। আদার ডিজাইনার যেগুলো প্লাম্বিং, পানির ব্যবস্থাতে যদি অবস্থা হয়, ইলেকট্রিসিটি ঠিক মতো কাজ না করে, সোজা কথা, দিস থিংস আর অল ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো সুতরাং এগুলো। তারপরে কি, বিল্ডার্স, প্রোডাক্ট এন্ড মেটেরিয়াল সাপ্লায়ার্স। তোমার বহু জিনিস কিনতে হবে একটা বিল্ডিং প্রজেক্ট হবে। ইটস আনবিলিভেবল, কত সিমেন্ট, বালি, রড, তারপরে তোমার ফর্ম ওয়ার্ক, নানা ধরনের ইলেকট্রিক্যাল বহু যন্ত্রপাতি, প্লাম্বিং সিস্টেম, বেসিন, এই সেই স্যানিটারি, সুয়ারেজ, মানে কত ধরনের জিনিস যে কিনতে হয়, কত আইটেম যে কিনতে হয়, কোনো শেষ নাই। এবং এগুলোর জন্য বড় বড় প্রজেক্টে 200, 300, 500, 1000 কোটি টাকা প্রজেক্টে স্পেশালাইজ লোকজন থাকে। এক একটা প্রোডাক্টের সারা জীবন সে এই কাজই করছে। তুমি বিভিন্ন লোকের যাবা, জিনিসগুলো আনবা, তোমার অ্যাজ এন ইঞ্জিনিয়ার যে পুরো প্রজেক্ট, তার কিন্তু ধারণা থাকছে, কোনোটাতেই স্পেশালিস্ট না, কিন্তু সে জানে প্রত্যেকটা জিনিস কোনটা কোনটা আমার লাগবে, এবং স্পেশালিস্টের কাছ থেকে সে সার্ভিস নিবে। কিন্তু একটা সিভিল ইঞ্জিনিয়ারিং বড় প্রজেক্ট যারা করে, তাকে মানে ভীষণ ভালো প্রজেক্ট ম্যানেজার হতে হয়, এবং খুব সফিস্টিকেটেড টুলস গুলো আজকাল ব্যবহার করারও ক্যাপাসিটি থাকতে। কিন্তু ফান্ডামেন্টাল টুলস হচ্ছে টুলস, আগে জিনিসটা কিন্তু বুঝতে হবে। তুমি যদি অনেকের কাছে অনেক সফটওয়্যার প্রজেক্টই বুঝে না, তো সফটওয়্যারে অনেক সুন্দর সুন্দর জিনিস হয়, এই ছবি আসে, এই ছবি আসে, কিন্তু কাজ ভালো মতো হয় না, কারণ হি হ্যাজ নো আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য প্রজেক্ট। দ্যাটস দ্য ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ইম্পর্টেন্ট থিং। টুলটা দিয়ে তোমার কাজটা পরিষ্কার হয়, তাড়াতাড়ি হয়, টাইম মতো হয়, আমার বুঝতে। কিন্তু তুমি যদি প্রজেক্টটাই ভালো মতো না বুঝো, প্র্যাকটিক্যাল আইডিয়া না থাকে জিনিসের, কমন সেন্স স্ট্রং না থাকে, প্রচুর এক্সপিরিয়েন্স না থাকে, তাহলে কিন্তু কিছুই হবে না। হয়তো তুমি চাকরি পেতে পারো বিদেশে, তুমি খালি একই কাজ করবো সারা জীবন, বাট টু বি আ প্রজেক্ট ম্যানেজার, টু বি ইন চার্জ অফ আ প্রজেক্ট, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ফান্ডামেন্টালি অ্যান্ড বি এবল টু ডু থিংস। মানে স্টার্টিং ফ্রম টকিং টু পলিটিশিয়ানস টু দ্য কমন পিপল। একটা প্রজেক্টের জমি, তুমি এয়ারপোর্ট প্রজেক্ট করবা, চলন বিলে লোকরা সব হইচই শুরু করে দিল, প্রজেক্টটা হয় নাই, করতে পারা যায় নাই। সো ফার্স্ট তুমি চলন বিলে যাবা, ওদের সাথে কথা বলবে, এখানে কি কি সুবিধা হবে, যারা জমি যাদের চলে যাবে তারা কত টাকা হবে, প্লাস নতুন প্রজেক্ট হলে তাদের কি সুবিধা, তুমি যদি ভালো মতো রিয়েলি বুঝাইতে পারো। সো you need extensive consultation with the common people, with politicians, with local politicians, government officials. So it's a, মানে যে প্রজেক্ট ম্যানেজার হয়, প্রজেক্ট ভিশনারি হয়, তাকে তার ইঞ্জিনিয়ারিং মানে টেকনিক্যাল নলেজ থেকে শুরু করে বহু ধরনের নলেজ, রিয়েল এস্টেট এজেন্টস যারা কেনা বেচা করে আসলে, হু উইল সেল আ লট অফ থিংস, বিল্ডিং প্রজেক্ট হয় তার, লেন্ডিং ইনস্টিটিউশন, তোমার হাজার হাজার কোটি টাকা, সব টাকা কোনো মানুষেরই থাকে না বড় বড় প্রজেক্টে। তো ব্যাংক ট্যাঙ্ক, তোমার প্রজেক্টের বহু ডকুমেন্ট জমা দিতে হবে, তোমার প্রজেক্টের অপারেশনাল ফিজিবিলিটি, ফাইন্যান্সিয়াল ফিজিবিলিটি, প্রফিটেবিলিটি, ক্যাশ ফ্লো, এই সেই বহু ধরনের অ্যাকাউন্টিং ইকোনমিক টার্মসের সাথে তোমার পরিচিত হইতে হবে। ইন্সপেক্টর যেটা বলছে। সুতরাং লাস্ট কথা হচ্ছে, সিভিল ইঞ্জিনিয়ার্স মাস্ট ওয়ার্ক উইথ আ স্ট্যাগারিং নাম্বার অফ পার্টিসিপেন্ট। বহু মানে অগন্তি লোকের সাথে তোমাকে একজন ইঞ্জিনিয়ারের কাজ করতে হবে প্রজেক্ট, ডিটারমিনেন্ট আর নন ডিটারমিনেন্ট। যেগুলো ধরো আমার ডিজাইনটা ডিটারমিনেন্ট, অঙ্ক ঝঙ্ক করলাম, ইয়ে করলাম, ডিজাইন করলাম, ফিল্ডে গিয়ে দেখা গেল
অনেক ঝামেলা হচ্ছে, তখন আমাকে নন ডিটারমিনেন্ট হয়ে যাবে। মানুষ এখানে প্রজেক্ট চাচ্ছে না, নন ডিটারমিনেন্ট, তাকে আবার কনভিন্স করতে হবে, এটা কোনো বইয়ে লেখা নাই কিভাবে করবো। বা ফিল্ডে গিয়ে দেখলাম আমার যে ধরনের কন্ডিশনের কাজ করবো সেই কন্ডিশন নাই, এখন ড্রয়িং চেঞ্জ করার টাইম নেই, এখন কি করবো? তাহলে আমাকে তো এটা নন ডিটারমিনেন্ট হয়ে যেত, তখন অঙ্ক দিয়ে আর হচ্ছে না। কিংবা একটা জিনিস হঠাৎ করে ভেঙে পড়ে গেছে, হুড় করে পানি বেরোচ্ছে, সবকিছু ভেসে যাচ্ছে, এখন তো আর আমার এটা অ্যানালিসিস করার টাইম নেই, আমার ইমিডিয়েটলি ডিসিশন নিতে হবে। দ্যাটস আ নন ডিটারমিনেন্ট প্রসেস, এখানে অঙ্ক নাই আর। হ্যাঁ, আমার কমন সেন্স, এক্সপিরিয়েন্স, ইঞ্জিনিয়ারিং এও নন ডিটারমিনেন্ট থাকে, নন ইঞ্জিনিয়ারিং এ তো নন ডিটারমিনেন্ট থাকে। এন্ড ম্যানেজ রিস্ক। হ্যাঁ, আচ্ছা, আমি একটু টাইম দেয়, 1 মিনিট। আমি ক্লাস নিচ্ছি, আমি বলছি না আসেন। আচ্ছা, তাহলে ইন্সপেক্টর, হ্যাঁ, তাহলে এই একটু তোমাকে একটু আমি একটু ইয়ে করি, জাস্ট একটা সেকেন্ড মিউট করি, করে আবার আমি। হ্যাঁ, তারপর তো তো তাহলে ম্যানেজ রিস্ক। যে কোনো প্রজেক্টে প্রচুর রিস্ক আছে, রিস্ক ম্যানেজ করা খুব ইম্পর্টেন্ট। রিস্কের জন্য লোক বহু প্রজেক্ট করাটা, মানে যারা করে প্রজেক্ট, মানে দে টেক এ হিউজ অ্যামাউন্ট অফ রিস্ক। হ্যাঁ, তো সেই রিস্কটাকে ইভ্যালুয়েট করা, ম্যানেজ করা, হ্যাঁ হ্যাঁ, এবং তারপরে ডিজাইনটাকে রিস্কটা এবং ডিজাইন ফেজেই, প্রজেক্ট ডেভেলপমেন্ট ফেজে কাগজে কলমেই তুমি রিস্ক নিয়ে ডিটেইল অ্যানালিসিস করে যদি আগাইতে পারো, একটা প্রসেসের মধ্যে আনতে পারো, তারপরে তো প্র্যাকটিক্যাল আইডিয়া থাকতেই হবে। তাহলে রিস্ক ম্যানেজমেন্ট, রিস্ক সবসময় থাকবে, যতই আমি কাগজে কলমে যত অভিজ্ঞতাকেই কাজে লাগাই। অনেক হঠাৎ করে করোনা ভাইরাস হলো, করোনা ভাইরাস যে হবে 2 বছর, যে সবকিছু বন্ধ থাকবে, প্লেনের ইন্ডাস্ট্রি, যেটা ধরো ফর এক্সাম্পল এমিরেটস, কাতার, এদের এটা 100-150 বিলিয়ন, বাংলাদেশ ইনকাম করে $50 বিলিয়ন, ইন্ডিয়ার ইনকাম হচ্ছে 430 or 50 বিলিয়ন ডলার, তার টোটাল এক্সপোর্ট ইনকাম। বাংলাদেশের বোধহয় 50, এখন 50, 45, 40 to 50 বিলিয়ন ডলার। ভিয়েতনামের 380, আর ধরো এমিরেটস, আবুধাবিতে কত 30-40 লাখ লোক নাই, এদের এমিরেটস থেকে ইনকাম বোধহয় প্রবাবলি সামথিং অ্যারাউন্ড $50 to 100 বিলিয়ন, জাস্ট একটা এয়ারলাইন থেকে। বাট এয়ারলাইন এখন বসে গেছে, হিউজ লসে চলে গেছে। করোনা ভাইরাস হবে, সব এয়ারলাইন বন্ধ হয়ে যাবে, আদৌ চলবে না, বিভিন্ন দেশের বর্ডার বন্ধ হয়ে যাবে, এটা অকল্পনীয়। সো দিস ইজ রিস্ক হুইচ ইউ ক্যান নেভার ইভ্যালুয়েট। সবাই জানতো যে প্যান্ডেমিক হইতে পারে, বহু প্যান্ডেমিক ওয়ার্নিং আসছে, বাট বাস্তবে অ্যাকচুয়ালি একটা প্যান্ডেমিক এরকম ঘটনা ঘটবে, এটা কিন্তু মানুষের মাথার মধ্যে ছিল না। সুতরাং ইভেন ইফ ইউ have in pen and paper that there is certain risk, sometimes because of lack of practical experience of the past, তুমি অনেক সময় ওটাকে ওইভাবে সিরিয়াসলি নাও সম্ভব হবে। সো এই এটা ফর দিস, মানে এই সব করার জন্য ইঞ্জিনিয়ার কি করতে হবে? তোমাকে খুব দ্রুত প্রবলেম সলভ, খুব উপস্থিত বুদ্ধি থাকতে হবে, কমন সেন্স থাকতে হবে, একটা ট্রাবল শুট করতে হবে, প্রপারলি কারেক্টলি রাইট সলিউশনে পৌঁছাতে হবে। যদি সলিউশন ভুলও হয়, সবসময় রাইট সলিউশন হয় না, দ্রুত এটা কারেকশনে যেতে হবে। ইনোভেটরস, অ্যানালিস্ট, ক্রিটিক্যাল চিন্তা করতে হবে, ব্যাপারটা কি অঙ্ক বাদে প্র্যাকটিক্যালি চিন্তা করে অ্যানালিসিস করে আমাকে দ্রুত একটা সমাধানে চলে আসতে হবে। কমিউনিকেটর, মানুষের সাথে কথা বলতে হবে, কারণ আমি একা কাজ করবো না, হাজার হাজার লোককে দিয়ে কাজ করাবো। আমি বললাম একরকম, সে বুঝলো একরকম, আমার সাথে হয়েছি হলো, গন্ডগোল বাঁধলো, আমি জোর গলায় বললাম এটা করতে যাবে, ওরা বললো করবো না, আন্দোলন করলো, পুরো প্রজেক্ট ভেস্তে করে গেলো। সুতরাং ইটস এ ভেরি ডিফিকাল্ট প্রসেস। হ্যাঁ, আমাদের মধ্যে দেশে আরো ডিফিকাল্ট, সব দেশেই ডিফিকাল্ট। তো আর্কিটেকচার অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি, হ্যাঁ, এটা হচ্ছে এইসি বলে, এটা অ্যারাউন্ড 10% অফ গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। আমেরিকার মতো দেশে আমেরিকা কিন্তু ফিউ ট্রিলিয়ন ডলার, 15-20 ট্রিলিয়ন ডলারের ইকোনমি। তার মানে যদি ট্রিলিয়ন মানে 1000 বিলিয়ন, তার 10% ধরো যদি 20 ট্রিলিয়ন হয়, তাহলে তার 10% হচ্ছে $2 ট্রিলিয়ন। $2 ট্রিলিয়ন ইজ $2000 বিলিয়ন। বাংলাদেশের এক্সপোর্ট ইনকাম হচ্ছে $40 বিলিয়ন। তাহলে আমেরিকায় এই কনস্ট্রাকশন মানে সিভিল ইঞ্জিনিয়ারিং ইনফ্রাস্ট্রাকচার ইন্ডাস্ট্রি প্রতি বছরে 2000, আমাদের চায়না $50 বিলিয়ন ইয়ে করছে, আমাদের দেশে আমার মনে হচ্ছে হাজার হাজার প্রজেক্ট হচ্ছে। আমেরিকায় প্রতি বছর $2000 বিলিয়ন সিভিল ইঞ্জিনিয়ারিং প্রজেক্ট হয়, সে অ্যাপ্রক্সিমেটলি 20, I'm not sure whether 20 trillion is right or not, but something around $20 trillion American GNP as far as I remember. বেশিরভাগ সিভিল ইঞ্জিনিয়ারিং কোম্পানি ইভেন ইন আমেরিকা, অনেক বিরাট কোম্পানি আছে, কিন্তু
তুমি যদি নামে 10,000 বিষয় চিন্তা করে দেখবো হয়তো 100 বা 1,000 হয়তো বড়, বাকি 19,000 কিন্তু 20 জনের কম লোক দিয়ে কাজ করতেছে, এবং এরা কিন্তু প্রচুর পয়সা কামায়, প্রচুর বড় বড় কাজ করে, প্রচুর হাইলি সফিস্টিকেটেড কাজ করে। হ্যাঁ, যে যে জন্য ধরো সিভিল ইঞ্জিনিয়ারিং খুব ইম্পর্টেন্ট, তাদের প্র্যাকটিক্যাল টেকনোলজিক্যাল কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিং আমাদের কিন্তু আমরা কিন্তু অনেক পিছানো। আমরা যদি আমি বলি আমরা ঐতিহাসিক যুগে আছে সিভিল ইঞ্জিনিয়ারিং, যদিও পড়ি সব রিসেন্ট জিনিস, কিন্তু আমরা বেশিরভাগ সিভিল ইঞ্জিনিয়ারিং সিম্পল জিনিসই বুঝি না, কারণ পড়াশোনা করি না, বইপত্র পড়ি না, পরে করি সিভিল ইঞ্জিনিয়ারিং মধ্যে সিভিল ইঞ্জিনিয়ারিং হাইলি সফিস্টিকেটেড। যেরকম ধরো কর্ণফুলী টানেল, এটা বানাইছে, আমি দেখছিলাম আমাদের আর একটা কাজে, টিউবুলার মাইক্রো এমটিবিএম বলে মাইক্রো টানেল বোরিং মেশিন, এটা টানেল বোরিং মেশিন, নদীর তলা দিয়ে প্রায় 15, 20, 25, 30 ফিট নিচে বা আরো তলা দিয়ে চলে গেছে টানেলটা। তুমি একটা সাইড থেকে পার থেকে শুরু করতে পারে, অনেক নিচে একটা 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 গর্ত করে ওটাকে রিনফোর্স কংক্রিট দিয়ে গর্তটাকে আটকানো থাকে, বহু দূর নিচে একটা গর্ত করে নিচে করে, তারপর ওই গর্তের মধ্যে মেশিন বসায় ডিগ করে একদম স্যাটেলাইট দিয়ে করে অন্য সাইডে এরকম আর একটা গর্ত ওখানে উঠে যায়। এটা অটোমেটিক কাটতে কাটতে খুব দ্রুত টানেল হয়ে যায়, ভেরি ফাস্ট, মাচ ফাস্টার দেন আমাদের মেট্রো ট্রেন। আমরা ঢাকাতে সাবওয়ে করি, বর্তমান যে টেকনোলজি আছে, ইট ইজ আ মাচ ফাস্টার প্রসেস, সাবওয়ে মেট্রো রেল থেকে তাড়াতাড়ি সাবওয়ে হয়ে যাবে। ইটস এক্সপেন্সিভ বাট ইটস আ হাইলি সফিস্টিকেটেড। এইটার সিভিল ইঞ্জিনিয়ারিং ডিজাইন, সিভিল ইঞ্জিনিয়ারিং ইমপ্লিমেন্টেশন, এখানে যে টেকনোলজি ইউজ করে লেটেস্ট তোমার ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সব ধরনের টেকনোলজির কম্বিনেশন দিয়ে, জিওটেকনিক্যাল, স্ট্রাকচারাল, সব জিনিসের কম্বিনেশন, হাইলি সফিস্টিকেটেড। তোমার অসম্ভব ভালো প্র্যাকটিক্যাল টেকনোলজি বুঝতে হবে, থিওরিটিক্যাল টেকনোলজি বুঝতে হবে। সো ইউ হ্যাভ টু বি রিয়েলি গুড। তার জন্য তোমাকে প্রচুর পড়াশোনা করতে হবে, প্রচুর দেখতে হবে, প্রচুর ইন্টারেস্ট থাকতে হবে, যেটা তোমাদের বেশিরভাগেরই নাই, কারণ তোমরা সাধারণ জিনিসই পড়াশোনা করো না বলে আমি দেখি। বাট আই এম জাস্ট সেইং দিস ইজ আ ভেরি সফিস্টিকেটেড। আমাদের দেশে না, আমাদের দেশে এখনো মিস্ত্রিরা কাজ করতেছে, এগুলো পৃথিবীতে নট ইভেন কনসিডার। এটা সিভিল ইঞ্জিনিয়ারিং সবচেয়ে প্রিমিটিভ, 3,000 বছর আগের সিভিল ইঞ্জিনিয়ারিং। অ্যাকচুয়াল বর্তমান সিভিল ইঞ্জিনিয়ারিং এ আকাশ পাতাল তফাৎ হয়ে গেছে what you're doing. So design is performed by separate ছোট ছোট কোম্পানিও খুব সফিস্টিকেটেড ডিজাইন করে, এবং খুব মানে ওয়ার্ল্ড লিডার্স হয় অনেক সময়, ইন আমেরিকা, ইন জার্মানি, ইন ইউরোপ। ছোট ছোট কোম্পানি পারফর্ম বাই সেপারেট ইন্ডিভিজুয়ালস এন্ড কোম্পানিজ। একটা কাজ কাজে হাজার হাজার কোম্পানি থাকে, এক একজন কোম্পানির স্পেশালাইজেশন এক এক রকম, প্রত্যেকটা প্রজেক্ট ইউনিক। একটা প্রজেক্ট তুমি এক্সপিরিয়েন্সটাকে কাজে লাগাইতে পারো, কপি করতে পারবো না, কারণ একটা প্রজেক্টে জায়গা, অন্য প্রজেক্ট সম্পূর্ণ অন্যরকম, অন্য জায়গায়, অন্য মাটি, অন্য জিনিস, হ্যাঁ, সব পরিবেশ সিভিল ইঞ্জিনিয়ারিং এ চেঞ্জ হয়ে যায়, এটা কপি করা যায় না। যেরকম কম্পিউটারে ধরো আমি যদি মাইক্রোসফট ওয়ার্ড ইউজ, সব জায়গায় মাইক্রোসফট ওয়ার্ড, জুম ইউজ করি সব জায়গায়, সিভিল ইঞ্জিনিয়ারিং ইজ নট লাইক দ্যাট, ইটস ডিফারেন্ট ফর এভরি প্রজেক্ট। সো মানে আর্কিটেক্ট, ইঞ্জিনিয়ার, কন্ট্রাক্টর, প্রফেশনাল কি করতে হয়? ইউনিক প্রোডাক্টস তৈরি করতে হয়, সলভ ইউনিক প্রবলেমস, প্রত্যেকটা প্রবলেমকে ইউনিকলি চিন্তা। এই জন্য তোমার অনেক কনসালটেন্ট লাগে। মানে আমি জাস্ট দেখলাম আর সবাই কপি করে আমরা এখন টানেল বানাই ফেললাম, অত সহজ না। অন্য জায়গায় গেলে দেখা যাবে যে কর্ণফুলীর পরিস্থিতি, পরিবেশ, নদীর স্রোত, কোনো কিছু যমুনাতে গেলে যে ওই সিস্টেমে কাজ করবো, নতুন সিস্টেম ডিভাইস করতে হবে ওইখানে। একই জিনিস করবো, নতুন নতুন ক্রাইটেরিয়া সেট, নাহলে পুরো জিনিসটা ভেঙে ভেঙে পড়বে, ফ্লাড হয়ে যাবে, বহু মানুষ মরেও যেতে পারে। সুতরাং এভরিথিং ইজ ইউনিক। দ্য ওনার থিংস ইন টার্মস অফ কোয়ালিটি অ্যান্ড কস্ট। যে মালিক সেভাবে যে আমার ভালো জিনিস পাচ্ছে কিনা, কম খরচে পাচ্ছে কিনা। আর আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার করে কি, ওরা চায় যে আমি কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে, খুব সাবধান থাকে, কস্ট নিয়ে মাথা কামায় না। কারণ যদি কোনো জিনিস ভেঙে চুরে পড়ে, মানুষ যদি মরে যায়, তাহলে ইঞ্জিনিয়ারের কপাল শেষ। তাই জেলে যেতে, মানে চাকরি তো যাবেই, পয়সা তো যাবেই, ব্যবসা তো ভেস্তে যাবেই, প্রজেক্ট তো নষ্ট হবেই, তাকে জেলেও যেতে হবে। এবং সে চায়, কারণ তারও মানে অনেক সময় মানে ইঞ্জিনিয়ার ফিটা কতটা খরচ সে কমে করতে পারে তার উপর ডিপেন্ড করে, বাইরে এভাবে টাইট থাকে, এই জন্য সে খরচও কমাইতে চায়। তো তিনটা কি প্লেয়ার আছে প্রজেক্ট ডেভেলপমেন্টে। একটা হচ্ছে ওনার, যে মালিক, যে জমি দিচ্ছে, যে টাকা দিচ্ছে, হ্যাঁ, একটা বড় কোম্পানি, সে চাচ্ছে আমরা একটা ফ্যাক্টরি করবো, তো তার জমি দিতে হবে, তার ব্যাংক নিজের টাকা, ব্যাংকের থেকে টাকা দিতে হবে, সে ওনার। তো মেইনলি জমি, টাকা, সবকিছু মালিক হচ্ছে ওনার। সে প্রজেক্টটা লাস্টে নিবে এবং চালাবে। ডিজাইনার, প্রজেক্টটা যে ডিজাইন করবে, কাগজে কলম, পুরো জিনিসটা বুঝে, বহু অভিজ্ঞতা আছে, কাগজে কলমে প্রজেক্টটা আসলে করা যাবে কিনা, জায়গা দেখবে, কিভাবে এই সব জায়গায় এই টাকার মধ্যে যা যা চাচ্ছে ও না, সেটা কিভাবে করা যাবে, করে যত ধরনের মানে এটা পুরো ডিটেলে ফাইনালি করতে কিভাবে হবে, সব এটা কন্টিনিউসলি ওনার সাথে কথা বলবে, বলে দাঁড়া করা হবে প্রজেক্ট, দাঁড়া করে লাস্টে একদম ফাইনাল এটা কনস্ট্রাকশন করার জন্য যে ড্রয়িং গুলো লাগবে, একদম হুবহু প্রত্যেকটা নাট বল্টু ওগুলোর ওয়েল্ডিং কিভাবে, সেটাও কিন্তু
ডিজাইনারকে বলতে হয়, ইটস নট সিম্পল। আমরা মনে করি কোন রকমের কনসেপচুয়ালি একটা অঙ্কচঙ্ক করে কত ফোর্স আসলো বের করে দিলাম, কাজ হয়ে গেল। নো নো নো, নট এট অল। তোমাকে ড্রয়িং এর প্রতিটা নাট বল্টুর হিসাব, কত লম্বা হবে, কোন ক্যাটাগরির নাট বল্টু হবে, কোন স্টিলের বানানো হবে, হ্যাঁ এটার নাম কি, ইয়ে না, সব তোমাকে জানতে হবে। তো তুমি নিজে জানবে বা তোমার তোমার ডিজাইনটা, মেইন ডিজাইন ইঞ্জিনিয়ার আন্ডার হয়তো আর অনেকগুলো সাব ডিজাইনার থাকে। তো যারা যারা যে অংশটার জন্য ফাইনালি রেসপন্সিবল, তার প্রত্যেকটা ডিটেইল তাকে বুঝতে হবে, এবং ডিটেইলস সবচেয়ে ইম্পর্টেন্ট। ডিটেইল ছাড়া বাস্তবে একটা প্রজেক্ট করা যায় না। আর লাস্টে এই কাগজপত্রগুলো সে দিয়ে দিবে কন্ট্রাক্টরকে, বিল্ডারকে। প্র্যাকটিক্যালি কন্ট্রাক্টর বিল্ড করবে, এবং বিল্ডিং করার সময় সবসময় ডিজাইনারের সাথে সে যোগাযোগ রাখবে। অ্যাকচুয়ালি বিল্ডিং করতে গিয়ে দেখা যায় এখন এত ডিটেইলে ডিজাইন দিল, অ্যাকচুয়াল ফিল্ডে গিয়ে দেখা যায় যে ফিল্ডের মাপ যোগ কোনো অনেক ধরনের জিনিস সমস্যা হয়। এই ড্রয়িং গুলো হুবহু ওরকম রাখা যায় না, তখন কন্ট্রাক্টর নিজে আবার ড্রয়িং চেঞ্জ করে বলে, ফিল্ডে আবার ইঞ্জিনিয়ার আসে, দেখে নতুন ড্রয়িং। এটাকে বলে সব সব ড্রয়িং মানে অ্যাকচুয়াল ফিল্ডে যে ড্রয়িংটা দেখা যায়। ডিজাইনার তো এটা মোটামুটি অনেক ধরনের সার্ভে টার্ভে ডাটার উপরে ফিল্ডে যায়, কয়েকবার যায়, তারপরে অনেক ডাটা থাকে, ডাটার উপরে ডিজাইন করে। কিন্তু বাস্তবে যখন কনস্ট্রাক্ট করতে যায়, ডাটার মধ্যে ছোট ছোট ভুল থাকে, অ্যাডজাস্টমেন্ট করতে হয়, তখন ওই ড্রয়িং আর কাজ হয় না। কিন্তু আমাকে এমন একটা ড্রয়িং আমার থাকতে হবে যেটা হুবহু আমি যেটা বানাইছি তার সাথে মিল থাকতে হবে, এটাকে বলে সব ড্রয়িং। এবং এটা বানায় কন্ট্রাক্টর। ওই সিভিল ইঞ্জিনিয়ারের ড্রয়িংটাই অটোক্যাড থেকে নিয়ে সে ওখানে চেঞ্জ করে করে অরিজিনালটা থেকে যায়, আর সে একটা নতুন ড্রয়িং দেয়। সব ড্রয়িং লাস্টে ওনারকে দিতে হয়। আচ্ছা, তাছাড়া আর একটা গ্রুপ থাকে, সেভারাল পিপল, তার মধ্যে লেজিসলেটিভ বডিজ। অনেক আইন কানুন মেনে কিন্তু আমার প্রজেক্ট করতে হয়। সেই আইন কানুন যারা প্রণেতা, আইন কানুন গুলো কি, এগুলো আমাকে জানতে হবে। রেগুলেটরি অ্যান্ড পারমিটিং, অনেক নিয়ম কানুন থাকে, এত তালার বেশি বিল্ডিং করা যাবে না, এয়ারপোর্ট হলে এরকম কি পয়েন্ট, কেপিআই বলে, কি পয়েন্ট ইনস্টলেশন, প্রাইম মিনিস্টারের বাসার সামনে, বিভিন্ন এয়ারপোর্টের কত দূরে, কত উঁচায়, কিভাবে কি করা যাবে না করে, অনেক ধরনের। প্লাস ইলেকট্রিসিটি, পানি, এই সেই বিদ্যুৎ খুঁটি কোন দিক দিয়ে নেওয়া যাবে, পানির লাইন কোন দিক দিয়ে, সব জায়গা দিয়ে পানির লাইন নেওয়া যায় না। এগুলোর জন্য রেগুলেটরি পারমিশনের সাথে অনেক ধরনের পরামর্শ, লাইসেন্স, পারমিশন, এগুলো নিতে হয়। লাইসেন্সিং অর্গানাইজেশন, প্রফেশনাল সোসাইটি, যেসব ইঞ্জিনিয়াররা কাজ করবে, যারা তাদের সেই কোয়ালিফিকেশন আছে কিনা কাজ করার, সেই ধরনের এক্সপিরিয়েন্স আছে কিনা। বাইরে এগুলো খুবই স্ট্রিক্ট, কারণ ইঞ্জিনিয়ারিং প্রজেক্টস আর ভেরি রিস্কি। ভেঙে চুরে গেলে মানে বিলিয়নস অফ ডলার ক্ষতি হবে, একটা ইকোনমি ভেঙে পড়তে পারে, বহু মানুষের মৃত্যু হতে পারে, এবং বহু মানুষের জীবনই বরবাদ হতে পারে। সুতরাং খুব ইম্পর্টেন্ট এই জিনিসগুলো। পাবলিক অ্যান্ড স্পেশাল ইন্টারেস্ট গ্রুপস, যেখানে প্রজেক্টটা করাবে তার আশেপাশের লোকরা কি মনে, তারা আন্দোলন করবে, তারা প্রজেক্টে চায় কিনা, তারা প্রজেক্টের বিরুদ্ধে কিনা, সপক্ষে কিনা, এগুলো খুব ইম্পর্টেন্ট। এবং যেরকম ধরো গ্যাস, বাংলাদেশে তেল গ্যাস কি জানি একটা আছে না আমাদের, অনু আহমেদ না কি জানি, তো সে ধরো ওই আন্দোলন করে যে না আমরা এটা দিব না, এটা দিব না, সেটা দিব না, এটা হচ্ছে স্পেশাল ইন্টারেস্ট গ্রুপ, তখন তাদের সাথে বসতে হবে। সো এগুলোই হচ্ছে থাকে পার্টিসিপেন্টের ছবি একটা, এটা ওই বই থেকে নেওয়া। এটা এগুলো সব তানভীরের করা, আমি এগুলো চেঞ্জ করছি একটু। তো ক্লায়েন্ট সেই হচ্ছে মেইন, সে চিন্তা করে যে আমার একটা প্রজেক্ট দরকার, ইঞ্জিনিয়ার একটা ডেভেলপ করে প্রজেক্টটাকে ইন টার্মস অফ ডিজাইন, কন্ট্রাক্টর বিল্ড করে। তো যে চাচ্ছে প্রজেক্ট, সে হচ্ছে ক্লায়েন্ট, যে টাকা দিবে, পয়সা দিবে, জমি দিবে। সেই ইঞ্জিনিয়ার আর্কিটেক্ট যোগাযোগ করে, তারা প্রজেক্টটাকে ডেভেলপ করে, ভিজুয়ালাইজ করে, ডিটেলিং করে, সব ধরনের ক্যালকুলেশনস করে, ফিল্ডে অনেক ধরনের সার্ভে করে, ইনভেস্টিগেশন করে, বহুবার ফিল্ডে যায়, তারপর ডিটেইল ক্লায়েন্টের সাথে বহুবার বসে ডিটেইল ড্রয়িং করে, বিগ প্রসেস। তারপরে এই ড্রয়িং গুলো কন্ট্রাক্টরে দেওয়া হয়। কন্ট্রাক্টে কাজ করতে গিয়ে থাকে বহু ধরনের সমস্যা আছে, ডিজাইনার বুঝে নেয়, বাস্তব অন্যরকম, ডিজাইনার ভাবছে আরেক রকম, ড্রয়িং চেঞ্জ হয়, তারপর ওটা বাস্তবে। এবং এর মধ্যে আছে লেজিসলেটিভ রেগুলেটরি বডিজ তো আছে। তো প্রজেক্ট ওন করে কারা? বাস্তবে গভর্নমেন্ট নিজেই প্রজেক্ট ওন করতে পারে। পদ্মা ব্রিজ গভর্নমেন্টই ওন করে, গভর্নমেন্ট করছে, তার সাথে হয়তো অন্য গভর্নমেন্ট, চাইনিজ গভর্নমেন্ট, অন্যান্য গভর্নমেন্ট থাকতে পারে। প্রফিট কর্পোরেট কোম্পানিরা নিজের, বড় বড় কোম্পানিরা নিজের প্রজেক্ট করে। একটা ওষুধ কোম্পানি একটা ফ্যাক্টরি বানাতে পারে, বসুন্ধরা সে কিছু করতে পারে। বিগ কোম্পানিজ ডু থিংস। নন প্রফিট এনজিওস বিরাট, গ্রামীণ ব্যাংক, সে নিজেই বহু প্রজেক্ট করে, তার জন্য বহু ধরনের কাজ করতে হয়। ব্যক্তিগতভাবে একটা মানুষ প্রজেক্ট করতে পারে। ওনাররা কি করে, তারা জমি দেয়, টাকা পয়সা দেয়, কাজটা সে কিভাবে চায় সেটা বলে, তার মাথার মধ্যে সে কি চায় সেটা জানে, কিভাবে জিনিসটা কিভাবে করে সে জানে, কিন্তু কি চায় সেটা জানে। অনেক সময় তা ভালো মতো জানে না, আপছাপসে জানে। এটা কন্টিনিউয়াসলি ইঞ্জিনিয়ার আর্কিটেক্টের কথা বলে সেটা আরো ডেভেলপ করে। তারপরে যখন কাজটা শেষ হয়ে যাবে, তাকে হ্যান্ড ওভার করা হবে, এইটা চালাইতে হবে কাকে, ওনারকে, ন্যাচারালি, সেই জন্য সেটা করেছে। তো তারপরে কি, প্রথমে থাকে ওনার, তারপর ডিজাইন প্রফেশনালস, এটাই হচ্ছে যারা মেইন ডিজাইনটা করে, কোর পার্ট। আর্কিটেক্ট, বিল্ডিং প্রজেক্ট হলে এই প্রাইম ডিজাইন, এই হচ্ছে মেইন ফোকাস। আর্কিটেক্ট পুরো জিনিসটাকে ভিজুয়ালাইজ করবে,
আমি এখানে ল্যান্ডস্কেপ আর্কিটেক্টস যারা ওখানকার গাছপালা বাগান বাইরের ইন্টেরিয়র এক্সটেরিয়র ডেকোরেশন, এটা কিন্তু একটা আমেরিকা একটা এসেনশিয়াল থিং এবং ইটস আ কন্টিনিউয়াস থিং। আমেরিকার তুমি প্রত্যেক জায়গায় যাবে দেখো ছবির মতনই খুব সুন্দর, কারণ এখানে একদম বাই ল তোমাকে এগুলো ল্যান্ডস্কেপ আর্কিটেক্ট থাকতে হবে, ডিটেইলিং করতে হবে কোন গাছ কি ঘাস কি ধরনের ঘাস থাকবে, ঘাসের সাইজ কত হবে, কোন জায়গায় কি থাকবে, কোথায় ফোয়ারা থাকবে, কোথায় সেগুলো কিভাবে প্রত্যেক বছর ক্লিন হবে, মেনটেইনড হবে, মরে গেলে কি হবে, না মরে গেলে না কি হবে, আবার রিপ্লান্ট করতে হবে, তার জন্য কত টাকা লাগবে, কত বছর ধরে লাগবে, সব লিখে দেওয়া থাকে ল্যান্ডস্কেপ আর্কিটেক্ট আছে। সুতরাং ওখানে সবকিছু এবং অ্যাজ পার প্ল্যান এবং সুপারভিশন কিভাবে হবে, ঠিক মতো না হলে কে তার জন্য দায়ী থাকবে, সবকিছু লেখা থাকবে। এবং এগুলো করে অত্যন্ত সিরিয়াসলি নয়, হাবি জাবি নোংরা ভাবে এখানে সেখানে একটা পাবলিক ইনস্টিটিউশন পাবলিক প্রজেক্ট, রাস্তাঘাট আমাদের ময়লা জয়লা আবর্জনা ফেলে দিলা, ভেঙে চুরে গেল, একই জিনিস পাবো, এগুলো ইটস নট পসিবল। ডিটেইল প্ল্যান থাকে, মাস্টার প্ল্যান থাকে, ইউ হ্যাভ টু ওয়ার্ক অ্যাকর্ডিং টু দ্যাট। এন্ড এটা প্রত্যেকটা প্রসেস লেড আউট থাকে এবং প্রত্যেকে অ্যাকাউন্টেবল থাকবে, হু ইজ অ্যাকাউন্টেবল টু হুম ফর হোয়াট, সব ডিটেইল করা থাকে। সুতরাং এখান থেকে বের হয়ে যাওয়ার কোনো সুযোগ নাই, বলা যায় না আমি তো জানি না ভাই সে জানে, সে তো জানে না ভাই সে জানে, প্রত্যেকটা রেসপন্সিবিলিটি গুলো অ্যাসাইন করা থাকে। সুতরাং তুমি কি না জানো তোমার এই অ্যাসাইন রোলের মধ্যে তোমাকে জবাবদিহিতা করতে হবে, তুমি আরেকজনের ঘাড়ে চাপাই দিতে পারবে না। থাকে সিভিল স্ট্রাকচারাল, জিওটেকনিক্যাল, এনভায়রনমেন্টাল, ওয়াটার ইঞ্জিনিয়ার্স, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, সবাই ডিজাইন প্রফেশনাল। আচ্ছা, সার্ভিস কি দেয় এরা? এরা কনস্ট্রাকশন ডকুমেন্ট, সব ড্রয়িং ডকুমেন্ট, কন্ট্রাক্ট, সিভিল ইঞ্জিনিয়ার কন্ট্রাক্ট হয় বিটুইন দ্য ওনার, সেই কন্ট্রাক্ট অনুসারে সব কনস্ট্রাকশন ডকুমেন্ট থাকে, প্রজেক্ট ম্যানুয়াল থাকে, স্পেসিফিকেশনস থাকে, কোয়ালিটি কি হবে না হবে, কোন স্পেসিফিকেশন কি করে, ড্রয়িং এর সাথে স্পেসিফিকেশন। অ্যাডিশনাল সার্ভিসেস আজকাল ডিজাইন প্রফেশনাল দিতে হয় এখন বর্তমান যুগে, এগুলো আগে ছিল না। ফ্যাসিলিটি লাইফ সাইকেল, যেটা আমি বানাইলাম সেটা লাইফ সাইকেলে কিভাবে চলবে না চলবে, কি সমস্যা হবে, কি মেনটেনেন্স লাগবে, কি রিপেয়ার লাগবে, কি আপগ্রেড লাগবে 5 বছর পরে, এখন কত জায়গায় কত খরচ হবে, টোটাল আমার খরচ কত হবে প্রতি বছর, আর্নিং কত হবে, ফুল লাইফ সাইকেল অ্যানালিসিস করতে হয় ফ্রম টেকনিক্যাল পয়েন্ট অফ ভিউ এবং ইকোনমিক পয়েন্ট অফ ভিউ। রিসাইক্লিং অ্যান্ড ম্যানেজমেন্ট, যেসব ওয়েস্ট প্রোডাক্ট হবে সেটাকে রিসাইকেল করার যেগুলো আগেই চিন্তা করা হয় যদি থাকে, এবং সেটা কিভাবে ম্যানেজ করবে। সাস্টেইনেবল ডিজাইন, মানে এটা জানি বারবার, মানে এটা এটা জানি মানে নষ্ট নয়, এটা কি বারবার মানে আমার কন্টিনিউয়াস ইনকাম জেনারেট হয় এবং সাস্টেইনেবল থাকে। এনার্জি এফিসিয়েন্সি, যেটা গ্রিন বিল্ডিং বলে আর কি, লিড বাংলাদেশে ধরো অনেক গার্মেন্টস ফ্যাক্টরি গ্রিন জন্য লিড সার্টিফাইড, এগুলো গ্রিন বিল্ডিং যারা ওরা এখন গ্রিন বিল্ডিং করা যাতে এনার্জি মিনিমাম খরচ হয়, কার্বন তুমি এনার্জি খরচ কম হওয়া মানে কার্বন এমিশন, তুমি সোলার বা নর্মাল লাইটিং ইউজ করতে পারো, বায়োগ্যাস থেকে হিটিং ইউজ করতে পারো, সো ইউ হ্যাভ মিনিমাম মানে এনার্জি রিকোয়ারমেন্ট, সো মিনিমাম কার্বন ফুটপ্রিন্ট। ম্যানেজমেন্ট অফ সার্ভিসেস, তো যে সার্ভিস তারা দিবে, হ্যাঁ, এই এই অপারেশনের সময় সেই সার্ভিসটাকে অনেক সময় ম্যানেজ করার জন্য ডিজাইন প্রফেশনালরা ডিটেইলিং গুলো দেয়, অনেক সময় ম্যানেজও করে দেয়, তো অনেক ধরনের এক্সট্রা সার্ভিস দেয়। তো কন্ট্রাক্টররা বানায়, সহজ কথা, এবং কন্ট্রাক্টরের মধ্যে 2-3 ধরনের কন্ট্রাক্টর বাইরে ওরা বলে যে মেইন ওনারের সাথে একজন কন্ট্রাক্টর মেইন এগ্রিমেন্ট সাইন করে যে আমি করে দিব। তো দেখা যায় বড় বড় প্রজেক্টে বহু ধরনের কাজ থাকে যেটা কোনো কন্ট্রাক্টরই থাকে না, সে তখন সাব কন্ট্রাক্টর, মেইন কন্ট্রাক্টরকে বলে বাইরে প্রাইম কন্ট্রাক্টর, আর সে অনেক সাব কন্ট্রাক্টর এমপ্লয়, ওটা করতেই হবে, আমরা ও তো নিজে করছে না অন্য কিছু দিয়ে করাচ্ছে, এটা আসলে কাইন্ড অফ সিভিল ইঞ্জিনিয়ারিং হাস্যকর কথা। সিভিল ইঞ্জিনিয়ারিং কোনো কন্ট্রাক্ট সে মেইন, তার নিজেরও বহুত এক্সপিরিয়েন্স থাকতে হয় বড় বড় প্রজেক্ট করার, কিন্তু ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সিভিল এগুলো সে নিজে করে না, তার ইলেকট্রিক্যাল তার খুব ভালো হাইলি এক্সপিরিয়েন্স ইলেকট্রিক্যাল কন্ট্রাক্টর থাকে, সাব কন্ট্রাক্টর থাকে, মেকানিক্যাল সাব কন্ট্রাক্টর, বিভিন্ন এরিয়াতে সাব কন্ট্রাক্টিং হয়। তো ইঞ্জিনিয়ারিং কন্ট্রাক্টর 3 ধরনের হয়, যারা কনস্ট্রাক্ট সিভিল ইঞ্জিনিয়ারিং, হাইওয়ে, ব্রিজ, ইন্ডাস্ট্রিয়াল ফ্যাক্টরিজ, এগুলো যারা করে এদেরকে বলে ইঞ্জিনিয়ারিং কন্ট্রাক্টর। বিল্ডিং যারা বানায় এদেরকে বলে জেনারেল বিল্ডিং। আমাদের দেশে কিন্তু অনেক বেশিরভাগ সিভিল ইঞ্জিনিয়ারিং জেনারেল বিল্ডিং কন্ট্রাক্টর, বেশিরভাগ যারা বাসা বানায়, ধরো ওই বসুন্ধরার মতো টাউনশিপ বানায়, কমার্শিয়াল সিভিল বিল্ডিং বানায়, রিটেল জায়গা বানায়, দোকানপাট এগুলো বানায়, এগুলো হচ্ছে জেনারেল বিল্ডিং কন্ট্রাক্টর। স্পেশালিটি কন্ট্রাক্টর, যারা খালি কয়েকটা পার্টিকুলার মানে বিল্ডিং এর পুরো কাজে না, বিল্ডিং এর মধ্যে বা ইন্ডাস্ট্রিয়াল কনস্ট্রাকশনের কয়েকটা স্পেসিফিক কাজ করে, এবং এদের খুবই দরকার হয়। এটা হচ্ছে প্লাম্বিং, পানির পুরা লাইন ট্যাঙ্ক, কোথাও যদি কোনো লিক না হয়, ভ্যাপসা না হয়, ড্যাম না হয়, পানি ঠিক মতো যায়, এগুলো উল্টাপাল্টা হয়ে গেলে বহু ভাঙাচুরা করতে হয়। সুতরাং প্লাম্বিং, এয়ার কন্ডিশনিং, রুফিং, ইনসুলেশন, যেখানে ঠান্ডা বাইরে, ঠান্ডা দেশে ইনসুলেশনটা খুব ইম্পর্টেন্ট, নাহলে তোমার গরম বেরোয় যাবে, অনেক বেশি এনার্জি লাগবে।
ফ্লোর কাভারিং, এলিভেটর, এগুলোর জন্য স্পেশালি কন্ট্রাক্টর। কন্ট্রাক্টরসরা কিরকম থাকে? সোল প্রপার্টনারশিপ, ব্যক্তিগত মালিকানায় পার্টনারশিপ থাকতে পারে, বড় বড় বিশাল কর্পোরেশন থাকতে পারে, জয়েন্ট ভেঞ্চার, অনেকগুলো কোম্পানি একসাথে মিলে কাজ নিতে পারে। এই আচ্ছা, এখন বাবা তো খুব বেশি, এটা তো মানে একটু বড় আসলে, বাট এনিওয়ে আমি একটু তাড়াতাড়ি গিয়ে করে। প্রি ডিজাইন, প্ল্যানিং, ডিজাইন, বিড, কনস্ট্রাকশন, মানে প্রজেক্টের কয়েকটা ফেজ থাকে। প্রি ডিজাইন, ডিজাইনের আগে প্ল্যানিং করা হয়, তারপর ডিজাইন শুরু করা হয়, তারপর ডিজাইন দিয়ে সব কনস্ট্রাকশন ডকুমেন্ট দিলে এটার একটা বিডিং প্রসেস, মানে কাজটা, আমি কাজের জন্য কন্ট্রাক্টর চাই, কন্ট্রাক্টর চাইলে আমি এই কাজ চাই, এভাবে চাই, তখন বিভিন্ন কন্ট্রাক্টর বলে তারা কাজের জন্য তারা দরপত্র দেয়, ওটাকে বলে বিডিং। বিডিং দিলে কত টাকায় তারা করতে হবে, কি করে, কদিনে করতে, এগুলো লেখে। তখন একজন লোককে, এটা একটা সিস্টেম আছে, প্রসিজিওর আছে, সেগুলো ইভ্যালুয়েট করে তার বিভিন্ন কথাবার্তা বলে একজনকে দেওয়া হয়, সে কনস্ট্রাক্ট করে। তারপর কনস্ট্রাক্ট করার পর এটা হ্যান্ড ওভার করে, হ্যান্ড ওভার করলে যে মালিক সেটাকে অকুপাই করে। মাঝে মাঝে এটাকে দেখা যায় যে কিছুদিন ইউজ করার পরে তার মাথায় আরো কিছু আইবে, এভাবে হচ্ছে না, আরো কিছু লাগবে, তখন অ্যাডাপটিভ রিইউজ করে, কিছু চেঞ্জ করে সেটাকে আরো বিভিন্ন কাজে লাগায়। একটা পর্যায়ে গিয়ে ওইটাকে আর দেখা যায় এটাতে এখন কাজ হচ্ছে না, ডিমলিশ করে ফেলে, ডিকমিশন করে, নতুন বিল্ডিং বানায়, ইত্যাদি। তো প্রি ডিজাইনে কি থাকে? প্রি ডিজাইন শুরু হয় স্টেটমেন্ট অফ নিড, এটাকে ব্রিফ বলে, প্রোগ্রামও বলে। ব্রিফ বলে ইংল্যান্ডে, আমেরিকায় বলে স্টেটমেন্ট অফ নিড, আর প্রোগ্রাম বলে বোধহয়, প্রোগ্রাম বা ব্রিফ বলে বোধহয় ইংল্যান্ডে। হ্যাঁ, এখানে কি হয়? এখানে প্রজেক্টটা কি, আমি কি চাচ্ছি, আমার কি কি দরকার, বেসিক একদম ক্লায়েন্টের মুখ থেকে সিভিল ইঞ্জিনিয়ার, আর্কিটেক্টরা বসে তার সাথে কথা বলে, তারপর এটাকে আস্তে আস্তে ইঞ্জিনিয়ারিং পরিভাষায় রূপান্তরিত করে। মেইনলি ক্লায়েন্ট কি চাচ্ছে, প্রজেক্ট আসলে কি, তার রিকোয়ারমেন্টস কি, কি করতে হবে প্রজেক্টটা করতে হলে, হ্যাঁ, কত টাকা তার আছে, কত টাকা সে করতে চায়, এটাকে আসলে কি করা যাবে, বা কত সময়ের মধ্যে করতে চায়, আসলে কাজটা কত সময়ের মধ্যে, এগুলো প্রথমে প্রি ডিজাইনে ডিটারমাইন্ড হয়। অ্যাকচুয়ালি ডিজাইন তখন শুরু হয় না, রিকোয়ারমেন্টস অ্যানালিসিস, জিনিসটা কি, কি চাই আমি, হ্যাঁ, এইভাবে চাইলে আমার আসলে কি কি, মানে আমার কি কি রিকোয়ারমেন্টস আছে ক্লায়েন্টের, সে কি চায় প্রজেক্ট থেকে, এই জিনিসগুলো চায়। তাহলে এই জিনিসগুলো চাইতে হলে আমি ইঞ্জিনিয়ার যেটা বলছে, এই জিনিসগুলো যেটা ক্লায়েন্ট যেটা চায় সে মৌখিক সেটা দিতে হলে আমার প্রজেক্টে কি কি লাগবে, তাহলে এই জিনিসগুলো যদি ক্লায়েন্টকে দিতে হয়। তারপরে এইভাবে প্রজেক্টটাকে সে আস্তে আস্তে ডিফাইন করে। তারপরে এই সব জিনিস দিতে হইলে আমার প্রজেক্টে এই করতে হবে, এগুলো মোটামুটি ডিসাইড হয় প্রি ডিজাইনে। তারপরে এইটার উপরে বেসিস করে এটা একটা ডকুমেন্ট তৈরি হয়। হ্যাঁ, এখানে ছোটখাটো স্কেচ ড্রয়িং, হালকা পাতলা ড্রয়িংও থাকতে পারে। তারপর একটা স্কিম্যাটিক ডিজাইন, তারপর ওই হালকা পাতলা ড্রয়িং থেকে ডিটেইল স্কিম্যাটিক, মানে কোনো ডাইমেনশন দেওয়া হয় না, কোনো কত স্টিল লাগবে, পার্সেন্ট স্টিল লাগবে, এই ধরনের স্ট্রাকচার হবে। স্কিম্যাটিক মানে আর্কিটেকচারাল ডিজাইন টাইপের। এখানে কোনো ধরনের এটা মানে কি কি কম্পোনেন্টস থাকবে, কিভাবে থাকবে, জিনিসগুলো দেখতে কেমন হবে, কোথায় কোনটা থাকবে, কার কি ফাংশনালিটি থাকবে, মোটামুটি এইভাবে একটা ছবি আকারে দাঁড় করানো হয়। তারপরে হয় ডিজাইন ডেভেলপমেন্ট। ডিজাইন ডেভেলপমেন্ট কি হয়, এখন তুমি এটাকে বিভিন্ন ধরনের অ্যানালিসিস করতেছো, ক্যালকুলেশন করতেছো, হ্যাঁ, ক্যালকুলেশন করে টোরে, হ্যাঁ, তুমি মোটামুটি একটা মানে বিভিন্ন সেকশন, কি সেকশনে কত কি লাগবে না লাগবে, ড্রয়িং, হ্যাঁ, এগুলো ডিসাইড করতেছো, হ্যাঁ, সেকশন প্ল্যান এগুলো করে তার মধ্যে ডিটেইলিং ক্যালকুলেশন করে ডিটেইলিং করতেছো টু সার্টেন এক্সটেন্ট। তো এটা হচ্ছে প্রথমটা হয় 20% অফ দা ধরো টোটাল খরচ এবং সময় যায়। সেকেন্ড আর লাস্টে একদম ডিটেইল, হাজার হাজার পাতা ডিটেইল, একদম প্রতিটা নাট বল্টু দিয়ে কনস্ট্রাকশন ডকুমেন্টস তৈরি করা হয়। দ্যাট ইজ এই কনস্ট্রাকশন ডকুমেন্টস এবং স্পেসিফিকেশন। একটা প্রজেক্ট ম্যানুয়ালও তৈরি করা হয়, যেটা আগে করতে হবে, কোনটা আগে পরে, কিভাবে প্রজেক্টটা ম্যানেজ করতে হবে, পুরো ডিটেইলিং পুরো প্রজেক্টটার ড্রয়িং, তার অল ক্যালকুলেশন, ডিটেইলিং, স্পেসিফিকেশন, কোনটা কোন স্পেসিফিকেশনে থাকতে হবে, এই নাট বল্টু কোন স্টিলের হইতে হবে, কি হইতে হবে, তার স্ট্রেংথ কত হবে, সব স্পেসিফিকেশনে লেখা থাকে। এবং একটা প্রজেক্ট ম্যানুয়াল থাকে, যে প্রজেক্টটা কোনটার পরে কোনটা কিভাবে করতে হবে সেটাও লেখা থাকে। এগুলো লেখার পরে এগুলো দিয়ে একটা অ্যাডভার্টাইজমেন্ট হয়, যেটাকে বলে বিড। এই অ্যাডভার্টাইজমেন্টে সব এই ডিটেলস গুলো সব মোটামুটি একটা বিরাট কাগজের মধ্যে অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া থাকে, এই প্রজেক্ট হবে, হ্যাঁ, এরকম মানে সময়ের মধ্যে, এই হচ্ছে তার ডিটেলিং। তারপরে তারা কন্ট্রাক্টরকে বলে কারা এই কাজটা করতে চাও, কত টাকায় করতে পারবে, এগুলো বলো। তাদের একটা টাকার গড়িমও দিয়ে দেওয়া হয়, এর মধ্যে তারা বলে। তারপরে বিড করার পরে এই বিড প্রসেসে এগুলোকে নানাভাবে ইভ্যালুয়েট করা হয়, ইটস ডিটেইল প্রসেস। করে একটা শর্ট লিস্ট করা হয় বেসড অন টেকনিক্যাল কোয়ালিফিকেশন, যাদের মনে করা হয় যেটা পারবে কাজটা। টাকা পয়সা পরে দেখা হয়, প্রথমে দেখা যায় সে টেকনিক্যালি কাজটা করতে পারবে কিনা। শর্ট লিস্ট করার পর এদেরকে ইন্টারভিউতে ডাকা হয়, ওদেরকে প্রেজেন্টেশন দিতে বলা হয়, সেটা কথা বলা হয়।
বলার পরে ডিসাইড সাধারণত একজনকে প্রথম ফার্স্ট সেকেন্ড থার্ড অর্ডার করা হয়, মানে র্যাঙ্কিং করা হয়। র্যাঙ্কিং করে প্রথম লোকের সাথে কথা বলা হয়, টাকা পয়সা হলে তাকে সাধারণত তাকেই দিয়ে দেওয়া হয় কাজটা। তারপরে কাজটা করে, করার পরে ঠিক মতো প্রতিটা পদে পদে কিন্তু চেক হয়। এখানে কিন্তু ডিজাইনার কন্টিনিউয়াসলি ফিল্ডে যায়, দেখে যে কন্ট্রাক্টর অ্যাজ পার কনস্ট্রাকশন তার যে ডিজাইন সে অনুসারে কাজ করতে পারছে কিনা। অনেক সময় কন্ট্রাক্টর বলে স্যার আপনি যা বলছেন এটা তো বাস্তবে হবেই না, এটাই আপনার ভুল আছে। অনেক সময় ডিজাইনার প্রচুর ভুল করে, তোমার ফিল্ডে ঠিক করে, এই করে সেই করে। অনেক সময় কন্ট্রাক্টর ঠিক মতো করে না। এগুলো কন্টিনিউয়াসলি হইতে থাকে এবং প্রত্যেকটা অ্যাজ পার কোয়ালিটি হচ্ছে কিনা সেটার টিক মার্ক দেয় ডিজাইনার বা কনসালটেন্ট। করার পরে এইভাবে করতে 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 ফেজে লাস্টে গিয়ে শেষ হয়। শেষ হওয়ার পরে পুরোটাকে রিভিউ করা হয়। রিভিউ করার পরে ওনার আসে, ওনারও প্রত্যেকটা পর্যায়ে রিভিউ করে, তার তো অ্যাকসেপ্ট করতে হবে না, হচ্ছে পয়সা দিবে না। অ্যাকসেপ্ট করার পরে সেটা হ্যান্ড ওভার হয়। হ্যান্ড ওভার হইলে এটা অকুপাই করা হয়, অকুপাই করে তার কাজ শুরু হয়। কাজ শুরু করতে দেখা যায় আরো অনেক জিনিস দরকার বা একটু পরিবর্তিত হওয়া দরকার। কাজের আগে এটা বোঝা যায় না, তখন এটাকে অ্যাডাপ্ট করা হয়, রিইউজ করার জন্য চেঞ্জ করা হয়, কিছু চেঞ্জ করে রিস্টেটমেন্ট অফ নিড করার পরে এটাকে ব্যবহার করার পর একসময় দেখা যায় যে এটাতে কাজ হচ্ছে না, আরো বড় জিনিস দরকার, এটা এভাবে লাগবে অ্যাডাপ্ট বা চেঞ্জ করার হচ্ছে না, এটা ভেঙে ফেলে নতুন কাজ করা হয়। সো ডিকমিশন এই হচ্ছে প্রসেস। তো প্রি ডিজাইন নিডস এন্ড উইচেস অফ, আমি তাড়াতাড়ি চলে যাচ্ছি, আমি তো বলেই দিচ্ছি সব। আউটলাইন রিকোয়ারমেন্টস এন্ড জেনারেল প্ল্যান, মেইনলি রিকোয়ারমেন্টস। এখানে কি চায় ক্লায়েন্ট, রিকোয়ারমেন্ট কি, সে কি চায়, প্রত্যেক রিকোয়ারমেন্ট ডিটেল সব লিখিত করা হয়। তার জন্য কনসালটেন্ট ওই সব রিকোয়ারমেন্ট ডিটেল করার জন্য সে নিজেও থাকতে পারে, আরো কনসাল্ট লাগতে পারে। হ্যাঁ, তারপরে কেন এই কাজটা করার কথা সে ভাবলো, হ্যাঁ, মেইন পারপাস কি, মেইন ফাংশন কি, আসলে কোম্পানি কি ডিসিশন নিচ্ছে এই ব্যাপারে। কারণ আমি একটা কোম্পানির একটা ছোট অফিসার অনেক কিছু চাইতে পারে, বিগ অফিসার চাচ্ছে না, ওটা না হলে কাজ তো হবে না। সুতরাং ডিসিশন আগেই জানতে হয়, টাইম স্কেল কত সময়ের মধ্যে কত টাকা আছে তাদের কাজটা করার জন্য, জমিটা কোথায়, হ্যাঁ, কি ধরনের সার্ভিস তারা চাচ্ছে, বিল্ডিং রিকোয়ারমেন্টস কি, বেস্ট প্র্যাকটিসেস এই কাজটা করতে, মানে হোয়াট ইজ দা, মানে এই কাজের জন্য বেস্ট কারা কারা এই ধরনের কাজ করে, সেই কাজগুলো কি কি সেটাও একটু প্রি ডিজাইনে উল্লেখ করা হয়। এটা আউটকাম কি, এটাকেই বলে স্টেটমেন্ট অফ নিড, প্রোগ্রাম ব্রিফ, বেসিস অফ ডিজাইন, বিওডি। হ্যাঁ, তাহলে based on মানে বিজনেস অবজেক্টিভ, সে কি চায়, পাবলিক অবজেক্টিভস enables client to get internal approval। এই স্টেটমেন্ট অফ নিড এর পরে ওইটাকে দেখায় সে নিজের যে কোম্পানির কাজ তারা অ্যাপ্রুভাল নেয়, টাকা পয়সা নেয়, ইত্যাদি নেয়। এখানে মেইনলি একটা জিনিস স্টেটমেন্ট অফ নিড এর প্রবলেমটা, তার ডিটেইল প্রবলেমটা এবং সেটা রিকোয়ারমেন্ট কি কি এটা বলা হয়, সলিউশনটা কিন্তু প্রি ডিজাইনে বলা হয় না, ওটা ডিজাইন ফেজে আসে। তো অর্গানাইজেশন কি কি টাকা পয়সা দিতে পারবে, কি দিতে পারবে সেটা থাকে, রিসোর্সেস, এস্টাবলিশিং টাইমলাইন্স, কত সময় হবে, কয়টা অপশন, কি কিভাবে কাজটা করা যায়, কয়েকটা অপশন চুজ করা হয়। তারপরে অপশন এটাও প্রি ডিজাইনে করা হয়, রিলেটিভ বেনিফিটস, ড্রব্যাকস, রিস্ক দেখা হয়। হ্যাঁ, তারপরে ওইটার মানে ওগুলোর রিলেটিভ ফাইন্যান্সিয়াল, ইকোনমিক, টেকনিক্যাল সাইড দেখে তারপরে মোটামুটি চিন্তা করা হয় যে কোন অপশন গুলো দেওয়া হয়। প্রি ডিজাইনে যেসব প্রফেশনাল সার্ভিস লাগতে পারে, এক বা একের অধিক, অনেকগুলি এগুলো নাও লাগতে পারে, সবই লাগতে পারে, অল্প কয়েকটা লাগতে পারে। জেনারেল সিভিল ইঞ্জিনিয়ার, এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ার, জিওটেকনিক্যাল, স্ট্রাকচারাল, ট্রান্সপোর্টেশন, ওয়াটার রিসোর্স, ল্যান্ড সার্ভেয়ার। ল্যান্ড সার্ভে মানে জমির যে হিসাব নিকাশ করে বেসিক্যালি, যেটা আমরা বলি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বলি অনেক সময়, কিন্তু এগুলো খুব ইম্পর্টেন্ট। ল্যান্ডের অ্যাকিউরেট পরিমাপ, ল্যান্ডস্কেপ আর্কিটেক্ট, আরবান প্ল্যানার, সেসব প্ল্যানিং রেগুলেশন গুলো কি কি, হ্যাঁ, এটাগুলো সব তার মানে নকল পড়ে থাকা আইন কানুন, কন্ট্রাক্টর, কস্ট এস্টিমেটর যে হিসাব করে, এগুলো সব আলাদা কিন্তু স্পেশালাইজ ফিল্ড। আমাদের দেশে একই লোক সবকিছু করে, কোনোটাই ভালো মতো করে না। আচ্ছা, প্রি ডিজাইন তাহলে কনফার্মিং অপশনস গুলো কি কি আছে, এগ্রি আপন অপশনস, আইডেন্টিফাইং পটেনশিয়াল প্রবলেমস, এগুলো আগে আইডেন্টিফাই করা হয় প্রি ডিজাইনে, টাইমলাইন এস্টাবলিশ করা, রিস্ক অ্যাসেসমেন্ট করা, ক্লিয়ার অবজেক্টিভ সেট করা। তাহলে বেসিক্যালি স্টেটমেন্ট অফ নিড এসেন্স অফ দ্য প্রজেক্টকে ক্যাপচার করে। হ্যাঁ, এবং এটা একটা রিকোয়েস্ট ফর প্রপোজাল, মানে প্রপোজাল চায় ফ্রম কনসালটেন্ট, যে প্রথমে সে কনসালটেন্ট নিয়োগ করবে। স্টেটমেন্ট অফ ব্রিফের আগে আসল কনসালটেন্ট নিয়োগ হয় না। স্টেটমেন্ট অফ ব্রিফ সে ইনহাউস তার নিজের লোক দিয়েও তৈরি করতে পারে। স্টেটমেন্ট অফ নিড অনেক সময় সে ছোটখাটো একজন কনসালটেন্ট হায়ার করে স্টেটমেন্ট অফ নিডের জন্য। এইটার বেসিসে আসল ডিজাইন কনসালটেন্ট গুলো হায়ার করে, সেটাকে বলে রিকোয়েস্ট ফর প্রপোজাল, যেমন ডিজাইন কনসালটেন্ট হায়ার করার জন্য। তো প্রি ডিজাইনে এই যে কি কি করা হয়, হ্যাঁ, একটা এলিসিট, অ্যানালাইজ, ডকুমেন্ট কি লেখা হয়, ভেরিফাই, কি কি করা হয়, এটার একটা টেবিল দাও, সেটা দেখে নিবা। তো রিকোয়ারমেন্টস সবচেয়ে ইম্পর্টেন্ট ডিজাইনে, আমি কি চাচ্ছি, আমার চাওয়াটা কি, এগুলো কমপ্লিট হইতে হবে, কারেক্ট হইতে হবে, হ্যাঁ, ফিজিবল মানে করা সম্ভব হইতে হবে, আসলেই প্রয়োজনীয় হতে হবে। অনেকে এক একজন কোম্পানি এক বসে বলে ভাই এটা ঢুকাই দেন, ওটা লাগবে ভাই, সেটা লাগবে।
তোমার ওখান থেকে বের করে সবাই তো একটা একটা তার সুবিধা অনুসারে বলবে, তোমার বের করতে আসলে কোনটা লাগবে, প্রায়োরিটাইজ কোনটা বেশি ইম্পর্টেন্ট ওটাকে মার্কিং করা হয়, গ্রেডিং করে। আনঅ্যাম্বিগুয়াস, পরিষ্কার ভাবে বোঝা যেতে হবে এটা। হ্যাঁ, মানে এই লেখাপত্র কিন্তু খুব পরিষ্কার থাকতে হবে, যেটা বোঝা যায় না সেটা ভালো লেখা না, ওটাকে না বোঝা পর্যন্ত ঠিক করতে হবে, ভেরিফায়াবল। এখন যে কাজগুলো রিকোয়ারমেন্টস গুলো আছে প্রত্যেকটা জানি হইলে ওটা যে আসলেই হয়েছে এটা বোঝার মতো একটা সিস্টেম ও মেকানিজমও ওখানে ইন্ডিকেটেড থাকতে হবে, যেটা আসলেই হয়েছে কিনা। হ্যাঁ, যদি তুমি ঠিক মতো রিকোয়ারমেন্ট সেট করতে পারো তাহলে প্রজেক্ট অনেক ভালো হয়, টাইম বাঁচে, টাকা বাঁচে, সম্পর্ক ভালো হয় ইয়ের সাথে, যে মেইন ওনার তার সাথে। হ্যাঁ, এবং জিনিসের কোয়ালিটিও ভালো হয়, কোয়ালিটি, টাইম, বাজেট, সম্পর্ক সবই ঠিক থাকে। যদি ভুল হয়, খরচ বেশি হয়, মানে কোর্ট কাচারি হয়, লিটিগেশন, দেরি হয়, প্রোডাক্ট কোয়ালিটিও খারাপ হয়। তো একটা রিকোয়ারমেন্ট ফাইলও তৈরি করা হয়, এটা বলা আছে প্রি ডিজাইনে। কমন ক্লায়েন্ট কি চায়, সে আগে থেকে খরচ জানতে চায়, কত সময় লাগবে জানতে চায়, সুবিধা অসুবিধা জানতে চায়। হ্যাঁ, কিন্তু সাকসেসের জন্য কি দরকার, তাদের মধ্যে ভালো সম্পর্ক এবং রেগুলার মিটিং হতে হবে। যে আসবে ক্লায়েন্টের, বস আসে না, তার বসের ডিসিশন, মানে আইসকে বললো একরকম, পরে বললো না ভাই বস তো অন্যরকম বলছে, এভাবে করলে বিরাট সমস্যা হয়, এবং এই সমস্যা মাঝে মাঝেই হয়। তারপরে ইত্যাদি ইত্যাদি অ্যাট্রিবিউটস অফ এফেক্টিভ ব্রিফ, কি কি লাগবে এগুলো ডিটেইল ভাবে এখানে দেওয়া আছে। তো প্রি ডিজাইনিং ব্রিফিং ফেজেস, রয়্যাল ইনসেপশন, ফিজিবিলিটি আউটলাইন করা একটা ফেজ আছে। ডিজাইন, ডিজাইন হলে আমি অলরেডি বলে দিচ্ছি এগুলো। একটা ডিজাইন, একটা কন্ট্রাক্ট হবে, কন্ট্রাক্টের লিগাল ডকুমেন্ট, কন্ট্রাক্টরের কমিউনিকেশন টুল, কার কি দায়িত্ব এগুলো স্পষ্ট লিখে দেওয়া থাকে। হ্যাঁ, কন্ট্রাক্টে বলে দেওয়া থাকে তো কার কি কাজ করতে হবে, হ্যাঁ, কার কি রেসপন্সিবিলিটিস, কোথায় ক্লায়েন্ট অ্যাপ্রুভাল লাগবে, কখন শুরু হবে, কখন শেষ হবে, কোনটা শেষ হলে কত টাকা দেওয়া হবে, কত টাকা আছে, ইত্যাদি ইত্যাদি। তারপরে যেটা একটু আগে স্কিম্যাটিক ডিজাইন, ডিজাইন ডেভেলপমেন্ট, কনস্ট্রাকশন ডকুমেন্ট, বিডিং, কনস্ট্রাকশন। হ্যাঁ, এবং কোনটাতে কত এফোর্ট হয়, স্কিম্যাটিক ডিজাইনে 20%, কনস্ট্রাকশন ডিজাইনে 30%, এটা নর্মাল। আর একটা হতে প্রথমে স্কিম্যাটিক ডিজাইন হলে 30% শেষ, ডিজাইন 60%, 60% শেষ, অন্যটা হইলে 90% শেষ। ওটা ওটা ইয়েও হইতে পারে তোমার 35, 65, 95। এই গেল। তারপরে ডিজাইন ডেভেলপমেন্টের সব সিস্টেম, কনস্ট্রাকশন ডকুমেন্টস তৈরি করা হয় যেখানে সব ইনফরমেশন দেওয়া থাকে। এখানে প্রি ডিজাইন, স্কিম্যাটিক ডিজাইন, ডিজাইন কনস্ট্রাকশন, বিড কনস্ট্রাকশন, পোস্ট কনস্ট্রাকশন কি কি হবে না হবে ডিটেইল দেওয়া আছে, এগুলো দেখে নিবা। তো ডিজাইন প্রসেসে প্রোগ্রাম অ্যানালিসিস, সাইট অ্যানালিসিস, জোনিং এন্ড ডকুমেন্টেশন, স্কেজুলিং, কত সময় লাগবে, খরচ, প্রোগ্রামটা কি, পুরো জিনিসটা বোঝা হয়েছে কিনা, সাইটটা কিরকম, হ্যাঁ, মানে কোড কি, জোনিং আছে কি, কোড ফলো করতে হবে, বিএনবিসি না অন্য কিছু, কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিটা কিভাবে এই কাজ সাধারণত করে, স্ট্যান্ডার্ড প্রসেস গুলো কি, কি ধরনের ম্যাটেরিয়াল লোকালি অ্যাভেলেবল, বাইরে থেকে কি আনতে হবে, আগে এই ধরনের কাজ হয়েছে কিনা, এগুলো সব দেখা হয়। হ্যাঁ, তো এই, আর এখানে ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট, টেকনিক্যাল সবই এখানে আছে। স্কেচিং, মানে ডিজাইন প্রসেসটা শুরু হয়ে গেছে, প্রথমে কথা বলতে বলতে হালকা পাতলা ড্রয়িং করতে হয়, আবার কথা বলা, এইভাবে আস্তে আস্তে ডেভেলপ করে। হ্যাঁ, চিন্তা করা, আবার কথা বলা, ক্রিটিসিজম, এই সেই করতে করতে একদম জিরো থেকে আস্তে আস্তে হয়। এটাকে বলে ইন্সপিরেশন, আইডিয়েশন, ইমপ্লিমেন্টেশন। ইন্সপিরেশন মানে নানা ধরনের আইডিয়া আসে, হঠাৎ করে মনে হয়, এটা হচ্ছে ইন্সপিরেশন। আইডিয়া, সেগুলোকে আবার বলা হয়, বলে লেখা হয়, জিনিসটাকে সবাই মিলে কথাবার্তা বলা হয়, একটা বাদ একটা করে করে লাস্টে আস্তে আস্তে ডেভেলপ করা হয়, টেস্ট করা হয় আইডিয়াস, চার্ট, পাথ টু কমপ্লিশন। এখানে ডিটেল ড্রয়িং দেওয়া আছে। মেইনলি এই পুরো প্রজেক্ট ডিজাইন প্রসেসটা কেমন, ইটস আ ভেরি, এটার কোনো মানে ওয়েল ডিফাইন্ড ম্যাথমেটিক্যাল প্রসেস নাই, ইন্সপিরেশন দিয়ে শুরু। হ্যাঁ, না না এটা হইতে পারে, সেটা হইতে পারে, এগুলো লেখা বলা হাবিজাবি জিনিসও হয়। তারপরে এটাকে এই জন্য বারবার কথাবার্তা বলে নানা ধরনের জিনিসগুলোকে থ্র্যাশ আউট করা, কোনটা পসিবল কোনটা পসিবল না, তারপরে আস্তে আস্তে ডিটেল করা। বিট কলেজের আগে বলছে অ্যাডভার্টাইজমেন্ট ফর বিড, ইনভিটেশন টু বিড, ইনস্ট্রাকশন দেওয়া হয় বিডারকে, প্রি বিড মিটিংস। হ্যাঁ, এগুলো করার পরে যারা বিড করতে হয় তাদের সাথে মিটিং করা হয়, আবার বুঝাই দেওয়া হয় মুখে মুখে, ল্যান্ড সার্ভে দেওয়া হয়, মানে ওই মানে জমি যেটা ইয়ে, যাকে আমরা বলি বাংলাদেশে যারা জমির মাপজোক করে তারা, হ্যাঁ, কানুনগো ইত্যাদি, তারা ল্যান্ড সার্ভে, জিওটেকনিক্যাল ইনফরমেশন হয়, বিট ফর্মস, এগুলো তৈরি, এগুলো সবই ডিজাইন ইঞ্জিনিয়ারকে কিন্তু সব ডিটেলে বলে দিতে হয় কিভাবে করতে হবে। ওনার কন্ট্রাক্টর এগ্রিমেন্ট ফর্মস, বন্ড ফর্ম, যখন কন্ট্রাক্ট বিড হয়ে সিলেকশন হয় তখন এগ্রিমেন্ট করতে হয়, সেই এগ্রিমেন্টের ফর্ম লাগে, বন্ড দিতে হয়, টাকা পয়সার বন্ড দিতে হয়, সার্টিফিকেট অফ সাবস্ট্যান্সিয়াল, সে অনেক কাজ করছে সেটা একটা রেগুলার পিরিয়ডিক্যাল সার্টিফিকেট দিতে হয়, পুরো শেষ হলে একটা সার্টিফিকেট দিতে হয়, ইত্যাদি ইত্যাদি সবই ডিজাইনারকে করতে হয়।
ডিজাইনের পরেও, কাজ শেষ হয়ে যাওয়ার পরেও প্রিবিড ট্রিবিড সব জায়গায় কিন্তু ডিজাইনারদেরকে থাকতে হয়। হ্যাঁ, তাছাড়াও কনস্ট্রাকশনের আগে মিটিং করে কনস্ট্রাকশন কিভাবে হবে, ফিল্ডে নানা ধরনের প্রশ্ন আসতে থাকে, সেগুলোর উত্তর দিতে হবে ডিজাইনারকে। কন্ট্রাক্টর যেসব জিনিসপত্র ফাইনাল ড্রয়িং জমা দেয় এগুলো দেখতে হয়। হ্যাঁ, এবং কন্ট্রাক্টর টাকা চাইলে ঠিক মতো কাজ করছে কিনা ওনার বলে যে সিভিল ইঞ্জিনিয়ার ডিজাইনারকে ওটা দেখে দিতে, এবং সেটা দেখা দেওয়ার পরে সে ইয়াস বললে পয়সা দেওয়া হয়। কোয়ালিটি কন্ট্রোল অফ প্রজেক্ট, কাজ ঠিক মতো অ্যাজ পার কোয়ালিটি হয়েছে কিনা সেটা দেখাটা খুব ইম্পর্টেন্ট। কোয়ালিটি কন্ট্রোল জন্য পিরিয়ডিক্যাল কোয়ালিটি কন্ট্রোল রিভিউ করতে হয় ফিল্ডে, অফিসে। হ্যাঁ, এবং এই টাইম মতো এবং সেই টাইমে সবাইকে থাকতে হয়। প্রত্যেকটা অনেক কাগজপত্র অনেক সময় রিভিউ করতে হয়, ওর জন্য সময় দেওয়া হয়, সেই সময়ে রিভিউ করে দিতে হবে এবং যেসব সমস্যা হবে এই সমস্যাগুলোকে সমাধান করতে হবে। ডিটেইল কোয়ালিটি কন্ট্রোল প্রোগ্রাম থাকতে হয়। হ্যাঁ, কোয়ালিটি কন্ট্রোলের রিস্ক কমে আসে, উল্টাপাল্টা কাজ হয় না, ভুল কাজ হয় না, ভেঙে চলে যায় না জিনিস, কোয়ালিটি ইমপ্রুভ করে। কোনো ভুল কিছু হলে ঠিক করা যায়, লাস্টে একটা ভালো জিনিস পাওয়া যায়, ক্লায়েন্টের ইচ্ছা অনুযায়ী কাজ, ক্লায়েন্টের ইচ্ছার প্রতিফলন হয়, সে খুশি হয়, ইত্যাদি ইত্যাদি। শেষ, থ্যাংক ইউ। আমার 7-8 মিনিট বেশি লেগেছিলাম, সরি। তো নেক্সট রোববার আমাদের তাহলে কুইজ হবে, মাল্টিপল চয়েস ইত্যাদি ইত্যাদি। আর একজন চ্যাটে কি আবার লেখছে দেখি, রোল নাম্বার, কেন রোল নাম্বার লেগে কি হলো আমি বুঝলাম না। এনিওয়ে, তো তো এখন এই, আর তোমাদের কিছু প্রশ্ন থাকলে করতে পারো আমাকে ভেরি কুইকলি, আমি জানি একটু সময় বেশি নিয়ে নিচ্ছি। আর এই তো, আর কোনো ধরনের তোমাদের যদি ইয়ে থাকে যে পরীক্ষা বা ক্লাসের ব্যাপারে যেভাবে সেভাবে হলে ভালো হয় সেটাও বলে দিতে পারো এখন। এনিথিং? না, এটা কিন্তু অলরেডি দিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, এটা অলরেডি তোমার দিয়ে দেওয়া হয়েছে, তো সুতরাং কার কোনো প্রশ্ন নাই তাহলে? যদি প্রশ্ন না থাকে তাহলে I'll end it here, ঠিক আছে? থ্যাংক ইউ, খোদা হাফেজ।